গল্পের শুরুতেই ড্রাগন প্যালেস দেখতে পাই। রানী আজকে একটা বাচ্চার জন্ম দিয়েছে যেটা একটা সাপ ছিল। তখন ড্রাগন কিং তার কাছে আসে এবং তার উপরে অনেক বেশি রেগে যায়, কারণ এই বাচ্চাটি তার ছিল না। কারণ ড্রাগন কিং এর সাথে তার তো এখনো কোনো সম্পর্কই তৈরি হয়নি। কিন্তু রানী প্রতি 10 দিন পর পর প্রেগনেন্ট হয়ে যায়। এই কারণে ড্রাগন কিং এর তার প্রতি অনেক বেশি রাগ হয়, আর তাকে বলে সে যাকে তার রানী হিসাবে বেছে নিয়েছে তার চরিত্র অনেক বেশি খারাপ। ড্রাগন কিং তাকে বারবার জিজ্ঞাসা করছিল এই বাচ্চাটা কার, কিন্তু রানী তাকে বলে সে নিজেও জানে না এই বাচ্চা কার। তখনই সেখানে তার বোন চলে আসে, তার নাম ছিল লিউ কুইং। কুইং তাকে বলে আশ্চর্য বিষয়, বাচ্চা তোমার পেট থেকে বেরিয়েছে অথচ তুমি বলছো এই বাচ্চা কার তুমি জানো না। তখন রানী কিংকে বোঝানোর চেষ্টা করে যে এই বাচ্চাগুলো আসলে তার বোনের, তার কাছে একটা অদ্ভুত শক্তি রয়েছে যার মাধ্যমে সে তার বাচ্চা তার পেটে ট্রান্সফার করে দেয়। আসলে এই কথাগুলো সত্যি ছিল, কারণ তার বোন তাকে অনেক হিংসা করত আর সে চাইতো যাতে প্রিন্সের সাথে তার বিয়ে হয়ে যায়। সেই জন্যই সে বারবার এই কাজটা করত যাতে সে প্রিন্সের বিশ্বাস জিতে নেয় এবং প্রিন্স তার বোনকে ঘৃণা করতে শুরু করে। কিন্তু রানী যখন প্রিন্সকে এইসব সত্যি কথা বলছিল তখন তার বোন অনেক রেগে যায় আর তাকে থাপ্পড় মারে আর তাকে বলে তুমি আমার বিষয়ে এইসব কথা কিভাবে বলতে পারো, আমি নিজের চোখে দেখেছি তোমাকে অন্য আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করতে। এটা বলে সে প্রিন্সের সামনে নত হয়ে যায় এবং তাকে নাটক করতে করতে বলে এটা শুধু আপনার জন্য নয়, আমাদের বংশের জন্য এটা একটা লজ্জার বিষয়, আমি চাই আপনি তাকে শাস্তি দিন। এসব কিছু শোনার পরে প্রিন্স তো আরো বেশি রেগে যায় এবং রানী একটু আগে যে সাপের জন্ম দিয়েছিল সেই সাপের বাচ্চাটাকে আবারও রানীর পেটের ভেতরে ঢুকিয়ে দেয়। তার মুখ দিয়ে সেই বাচ্চাটাকে ভেতরে দেওয়া হচ্ছিল, যার কারণে একটু পরেই রানী অসুস্থ হয়ে পড়ে এবং তার মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। এরপর কিং তার সামনেই তার বোনকে নিজের রানী হিসাবে ঘোষণা দেয় এবং অনেকগুলো জীবজন্তুকে তার কাছে ছেড়ে দিয়ে তারা দুজন সেখান থেকে চলে যায়। এদিকে রানী শাওয়ানের ওপরে সেই জীবজন্তুগুলো অনেক অত্যাচার করতে শুরু করে এবং তারা সবাই মিলে রানীর সতীত্ব নষ্ট করতে চায়। তখন রানী ধীরে ধীরে মারা যেতে শুরু করে, কিন্তু প্রকৃতি এটা মেনে নেয় না আর সময় পিছনে চলে যায়। একটু পরেই রানী সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে তারা দুই বোন একসাথে মানুষের রূপ নিয়েছিল এবং তারা দুইজনই কিছু জাদুই শক্তি পেয়েছিল। কুইং তার বোনকে প্রথমে তার শক্তি বেছে নিতে বলে, এটা বলার সাথে সাথে শাওয়ান রেগে যায় এবং তার হাত ছাড়িয়ে নেয়, কারণ তার মনেই ছিল যে তার বোন গত জন্মে তার সাথে কি কি অন্যায় করেছে। এসব কিছু ভেবে রানী ওই শক্তিকে বেছে নেয় যে শক্তি সে গত জন্মে হারিয়ে ফেলেছিল। এই শক্তিটা এমন ছিল যে সে তার গর্ভের বাচ্চাকে যে কোনো আকার দিতে পারবে। এছাড়াও সে আরো কিছু বিশেষ শক্তি পেয়েছিল। তখন কুইংও তার নিজের শক্তি বেছে নেয়, সেও অনেক পাওয়ারফুল কিছু শক্তি পেয়েছিল। এখন সময় আসে তাদের নিজেদের জীবন সঙ্গী বাছাই করার। তাদের সামনে ভূত, খরগোশ, ইঁদুর এবং নানা রকম জীবজন্তু দাঁড়িয়েছিল যারা তাদেরকে বিয়ে করতে এসেছিল এবং তারা দুইজন তাদের মধ্যে যে কোনো একজনকে নিজের জীবন সঙ্গী হিসাবে বাছাই করে নিবে। তারা তাদের কাছে এগিয়ে আসে এবং তাদেরকে বলে তোমরা আমাদের মধ্যে যে কোনো একজনকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে পারো। কিন্তু তারা দুইজনই তাদেরকে বিয়ে করতে চাইছিল না। তখনই সেখানে ড্রাগন প্রিন্স চলে আসে। ড্রাগন প্রিন্সও নিজের জন্য রানী খুঁজতে এসেছিল। সে ওখানে আসার পরে শাওয়ান এবং কুইংকে দেখে। সে শাওয়ানকে দেখে তার দিকে এগিয়ে যাচ্ছিল। যখনই কিং তার দিকে হাত বাড়ায় তখন রানী তার হাত সরিয়ে নেয়। ঠিক তখনই ড্রাগন কিং এর অতীতের সব কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় যে রানী কিভাবে তাকে ধোঁকা দিয়েছিল এবং তাকে কিভাবে ঠকিয়েছিল। এইসব কিছু কথা মনে পড়ে যাওয়ার পর এইবার সে রানীকে আর চুজ করে না, এবার তার বোনকে চুজ করে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে শুরু করে এটা তো আগের জীবনের থেকে অনেক ভিন্ন হতে চলেছে। এখন রানী শাওয়ানের জীবন সঙ্গী বেছে নেওয়ার পালা এসেছিল। তখন সেখানে থাকা ইঁদুর, খরগোশ, ভূত, গবলিন সবাই তার কাছে এগিয়ে আসে আর তাকে বলে তুমি আমাদেরকে নিজের সঙ্গী হিসেবে বেছে নিতে পারো, আমরা তোমাকে অনেক ভালো রাখবো। কিন্তু রানী তাদের মধ্যে কাউকে চুজ করছিল না আর সেখানে চুপ করে দাঁড়িয়েছিল। তখনই ড্রাগন প্রিন্স তাদেরকে বলতে শুরু করে রানীর চরিত্র একদমই খারাপ, সে কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকতে পারে না, সে পতিতার মেয়ের মতো পুরুষ বদলাতে থাকে, তোমরা তাকে বিয়ে করো না। এইসব কথা শুনে তারা তো বিশ্বাসই করতে চাইছিল না। কিন্তু তখনই কুইং তাদের সবাইকে বলে প্রিন্স সত্যি কথা বলছে, কারণ আমিও যতক্ষণ আমার বোনকে অন্য পুরুষের সাথে না দেখেছিলাম ততক্ষণ আমিও বিশ্বাস করিনি। এটা শোনার পর সেখানকার কেউই শাওয়ানকে বউ হিসাবে গ্রহণ করতে চাইছিল না, কিন্তু তারা কেউ তাকে ছাড়তেও চাইছিল না। তারা সবাই চাইছিল যে শাওয়ান যাতে তাদের সবার সাথেই সম্পর্ক করে, মানে তারা বউ হিসাবে তাকে না চাইলেও তার সাথে হারাম সম্পর্ক করতে চাইছিল। একটু পরে তারা সবাই শাওয়ানের কাছে আসে এবং তার সাথে অশ্লীলতা করতে শুরু করে। তখন ড্রাগন প্রিন্সও বলে তুমি যদি চাও তাহলে আমার কাছে এসে থাকতে পারো আমার দাসী হয়ে। এসব কিছু শোনার পর তো শাওয়ানের অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু এরপরও সে তাদেরকে কিছু বলে না। সে শুধু তাদেরকে এইটুকুনি বলে তোমাদের আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আমি
আমার হাজবেন্ড খুঁজে নিয়েছি। সে গবলিন প্যালেসে থাকে। সে হলো গবলিন কিং। গবলিনের মানে হলো এক ধরনের দানব। গবলিনরা সাধারণত দুষ্ট প্রকৃতির এবং লোভী হয়। রানীর মুখ থেকে গবলিনের কথা শুনে তারা সবাই তো রানীকে উপহাস করতে শুরু করে আর তাকে বলে সেই গবলিন কিং সে তো 100 বছরের পুরনো আর এখন তো সে অনেক বুড়ো হয়ে গিয়েছে। এমনিতেও এখন সে আর দেখতে সুন্দর নেই আর তার উপরে আবার বুড়ো হয়ে গেছে। এমনিতেও সে অনেক হিংস্র। তুমি যদি তার কাছে যাও তাহলে সে তোমাকে কাঁচাই খেয়ে ফেলবে। সেজন্য সেখানে যাওয়ার মতো ভুল তুমি কখনোই করো না। কিন্তু রানী তাদের কোনো কথাই শোনে না, কারণ তার মনে ছিল যে আগের জন্মে যখন সে বিপদে পড়েছিল আর কিছু বাচ্চাদের সে জীবজন্তুর হাত থেকে বাঁচাচ্ছিল যাতে সেই জীবজন্তু ওই বাচ্চাগুলোকে না খেতে পারে। কিন্তু তখনই সেই জীবজন্তু শাওয়ানকে ধরে ফেলে এবং তার সতীত্ব নষ্ট করতে চায়। ঠিক তখনই সেখানে গবলিন কিং চলে আসে এবং তাদের সবাইকে বাঁচিয়ে নেয়। এরপরে সে ওই বাচ্চাদের নিজের সাথে নিয়ে চলে যায়। সেজন্যই রানী জানতো যে গবলিন কিং কেমন এবং সে দেখতে কেমন। সেজন্য সে ওখান থেকে ডিরেক্ট চলে যায় গবলিন প্যালেসের সামনে। এটা দেখে তারা সবাই শাওয়ানের পিছু পিছু চলে আসে এটা জানার জন্য যে গবলিন কিং আসলে দেখতে কেমন। এছাড়াও তারা শাওয়ানকে নিয়ে হাসি ঠাট্টা করতে চেয়েছিল যে গবলিন কিং যখন তার সামনে আসবে তখন তার চেহারার অবস্থা কেমন হয়। সেজন্য তারা দ্রুত সেখানে চলে আসে। সেখানে আসার পর শাওয়ান গবলিন কিংকে জানায় সে তাকে বিয়ে করতে চায় এবং তাকে যেন ভেতরে যেতে দেওয়া হয়। এটা শুনে গবলিন কিং তাকে মানা করে দেয় এবং এখান থেকে চলে যেতে বলে। এটা দেখে তো তারা সবাই হাসতে শুরু করে আর তারা সবাই মিলে রানীকে অপমান করে। তারা সবাই রানীকে বলে এখানে থেকে তোমার কিছুই হবে না, তাই সবচেয়ে ভালো হয় যদি তুমি আমাদের সাথে যাও। কিন্তু রানী তো সেখান থেকে যেতে চাইছিল না, তাই সে গবলিন কিংকে বলে আমি জানি আপনার কাছে অনেকগুলো এতিম বাচ্চা রয়েছে, তাই আমি চাই আপনার সাথেই থাকতে এবং সেই এতিম বাচ্চাগুলোর যত্ন নিতে। আপনার সেই বাচ্চাগুলোকে দেখাশোনা করার জন্য কাউকে না কাউকে তো প্রয়োজন আছে, তাই আমাকে তাদের দেখাশোনা করার জন্য সেখানে রেখে দিন। এরপরেও যখন গবলিন কিং এর কোনো উত্তর আসে না আর সেখানে থাকা তারা সবাই তাকে নিয়ে হাসি তামাশা করতে শুরু করে, তখন সে গবলিন কিংকে বলে আপনি যদি আমাকে গ্রহণ না করেন তাহলে আমি এখানেই আত্মহত্যা করব। এটা বলে সে নিজেকে আঘাত করতে শুরু করে। তখন তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। এটা শোনার পর গবলিন কিং এরও মনে হয় সেই বাচ্চাদের দেখাশোনা করার জন্য কাউকে রাখা উচিত। এসব কিছু চিন্তা ভাবনা করে সে রানীকে হ্যাঁ বলে দেয় আর তাকে বলে তুমি ভেতরে চলে এসো। কিন্তু বাইরে থেকে তারা দুজন চাইছিল না যে শাওয়ানের সাথে কোনো কিছু ভালো হোক, তাই তারা গবলিন কিংকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে এবং রানীর নামে অনেক বদনাম করতে থাকে। কিন্তু গবলিন কিং তাদের উপরে অনেক রেগে যায় এবং শাওয়ানকে কিছুই বলে না। একটু পরে শাওয়ান ভেতরে চলে যায়। সেখানে যাওয়ার পর গবলিন কিং তাকে বলে তুমি আমার রানী নাও, আমি তোমাকে রানীর নামে রেখেছি ঠিকই, কিন্তু তোমার এখানে শুধু আমার বাচ্চাদের দেখাশোনা করার কাজ। তুমি আমার বাচ্চাদের খেয়াল রাখবে এবং তাদের যত্ন নিবে। তুমি যদি এই কাজটা ভালোভাবে না করো আর আমি যদি জানতে পারি তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। একটু পরে বাচ্চারা রানীর কাছে আসে এবং তাকে পেয়ে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। এটা দেখে ড্রাগন কিং এরও ভালো লাগে। এরপর ড্রাগন কিং রানীকে বলে আমার কিছু কাজ আছে, তাই আমি কিছুদিনের জন্য বাহিরে যাচ্ছি, তুমি বাচ্চাদের খেয়াল রেখো। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপর রানী সেই বাচ্চাদের দেখাশোনা করে এবং তাদেরকে ঘুমানোর জন্য পাঠিয়ে দেয়। এরপর সে যখন তাদের কাছে যাচ্ছিল তখনই সে বুঝতে পারে যে কুইং তার পেটের বাচ্চাকে তার গর্ভে ট্রান্সফার করে দিয়েছে। এটা দেখে তো সে চিন্তায় পড়ে যায় আর ভাবতে শুরু করে এর ব্যাপারে যদি গবলিন কিং জানতে পারে তাহলে তো সে তাকে মেরেই ফেলবে। অন্যদিকে কুইংকে দেখি সে একটা ইঁদুরের সাথে সময় কাটিয়েছে আর এই ইঁদুরের বাচ্চাই তার গর্ভে এসেছিল, যে বাচ্চাটিকে সে তার বোনের গর্ভে ট্রান্সফার করে দিয়েছে। এদিকে এই ইঁদুরটিও অনেক বেশি খুশি ছিল, কারণ সে স্বপ্নেও ভাবতে পারেনি যে এত সুন্দর একটা মেয়ে তার সাথে রাত কাটাবে। সে এই বিষয়টাকে ভেবেই অনেক খুশি হয়ে যায়। কিন্তু সে তো আর জানতো না যে কুইং কারোই না, তার স্বার্থ উদ্ধার হয়ে গেলে সে কাউকেই বাঁচিয়ে রাখে না, তাই সে ওই ইঁদুরটাকেও মেরে ফেলে। এরপরে সে নিজে নিজে একটা প্ল্যান তৈরি করে, কারণ সে জানতো ইঁদুরের বাচ্চা 21 দিনের মধ্যেই জন্মগ্রহণ করে, তাই যখনই 21 দিন হয়ে যাবে তখন সে সবাইকে নিয়ে শাওয়ানের কাছে চলে যাবে। 20 দিন পর শাওয়ানকে দেখি তার পেট এখন বড় হয়ে গিয়েছিল। সে চাইছিল যে সবকিছু শান্তিপূর্ণভাবে শেষ হয়ে যাক, কিন্তু তার বোন তো এটা কখনোই হতে দিত না, তাই সে সবাইকে নিয়ে সেই গুহার সামনে চলে আসে এবং তাদের সবাইকে বলে আমার বোন একটা ইঁদুরের সাথে সম্পর্ক তৈরি করেছে, এরপরেই সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে, এখন সে ওই ইঁদুরের বাচ্চাকে জন্ম দিবে। এখন এইসব কিছু সত্যি কিনা এটা জানার জন্য তারা সবাই মিলে গবলিন কিং এর গুহার ভেতরে ঢুকতে চায় এবং তাদের শক্তি দিয়ে সেই দরজা খোলার চেষ্টা করতে শুরু করে। ভেতর থেকে রানীও তার শক্তি দিয়ে ওই দরজা বন্ধ রাখার চেষ্টা করতে শুরু করে
এখন বাহিরে থেকে তারা সবাই মিলে শক্তি প্রয়োগ করছিল দরজা খোলার জন্য। তাদের সবার শক্তির সাথে শাওয়ান একা পারছিল না, আর সে ওখানেই উল্টে পড়ে যায়। এরপরে তারা সবাই ভেতরে চলে আসে এবং তাকে গর্ভবতী অবস্থায় দেখে কুইং এর কথা বিশ্বাস করে নেয়। এরপর তারা রানীর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে আর তাকে বলে কেউ কি করে বিয়ের কিছুদিন পরেই প্রেগনেন্ট হয়ে যায়, আর যদিও তুমি প্রেগনেন্ট হয়ে যেতে তাহলে তোমার পেট এত বড় কিভাবে হলো, তাও আবার এত দ্রুত। এর পেছনের রহস্য কি? তুমি কি বিয়ের আগে কারোর সাথে সময় কাটিয়েছিলে? তাদের কথা শুনে রানী বুঝতে পারে যে যদি সে সত্যি কথা বলে তাহলে তারা কেউ বিশ্বাস করবে না এবং তার বিপদ হবে। তাই সে তাদের সবাইকে বলে আমার পেটে যেই বাচ্চা আছে সেটা গবলিন কিং এর বাচ্চা, আর যদি তোমাদের মধ্যে কেউ এই বাচ্চার ক্ষতি করো তাহলে সে তোমাদের সবাইকে মেরে ফেলবে। এটা শুনে কুইং তাকে বলে তুমি মিথ্যে কথা বলা বন্ধ করো, তোমার পেট এত বড় হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই তুমি বাচ্চার জন্ম দিবে, আর এত তাড়াতাড়ি তো শুধু ইঁদুরের বাচ্চাই জন্ম নিতে পারে। আমার মনে হচ্ছে তুমি কোনো নিচু জাতের ইঁদুরের সাথে সম্পর্ক করেছো, আর এটা আমাদের ড্রাগন বংশের জন্য খুবই লজ্জার বিষয়। এটা শুনে ড্রাগন কিং তো অনেক বেশি রেগে যায় আর সে তার পা দিয়ে রানীর পেটে আঘাত করতে শুরু করে। এরপর তার দাসদেরকে বলে রানীর হাত ধরে রাখতে। ড্রাগন কিং যখন তার তলোয়ার বের করে সেই বাচ্চাটিকে মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই রানী তার জাদুই শক্তি দিয়ে ওই বাচ্চাটিকে জন্ম দেয়। ওই বাচ্চাটিকে দেখে তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সেই ইঁদুরের বাচ্চা হলেও দেখতে সে সাধারণ কোনো ইঁদুরের মতো নয়। তাই তারা কেউ বুঝতে পারছিল না যে সেখানে আসলে হচ্ছেটা কি। এরপর তারা সবাই রানীকে প্রশ্ন করতে শুরু করে। তখন রানী তার বোনকে বলে তুমি তোমার বাচ্চা তো আমার পেটে দিয়ে দিয়েছো, কিন্তু তখনই আমি আমার শক্তি তার উপরে প্রয়োগ করেছি, যার কারণে তার আকৃতি বদলে গিয়েছে, কিন্তু তোমরা সবাই মিলে তাকে সময়ের আগে এই দুনিয়াতে এনেছো, তাই সে দেখতে এরকম। যখন সে পুরো সময় পেয়ে যাবে তখন সে ঠিক হয়ে যাবে। কিন্তু ড্রাগন কিং তার কথা বিশ্বাস করে না আর তাকে বলে আমি জানি তোমার চরিত্র খারাপ। এটা বলে সে তাকে আক্রমণ করে দেয় আর তাকে বলে এইবার আমি তোমাকে মেরে ফেলবো, কারণ তোমার জন্য আমাদের ড্রাগন জাতি বদনাম হয়ে যাচ্ছে। এটা বলেই সে রানীকে প্রাণে মেরে ফেলতে চায়, কিন্তু তখনই সেখানে গবলিন কিং চলে আসে। গবলিন কিং সেখানে আসার সাথে সাথেই তাদের সবার আঘাত লাগে আর তারা সবাই মাটিতে ছিটকে পড়ে যায়। গবলিন কিং সেখানে আসার সাথে সাথেই সে তার শক্তি দিয়ে রানীর আঘাত ঠিক করে। এরপর সে তার হাত ধরে তার সাথে দাঁড় করায়। এখানে কেউ গবলিন কিং কে আগে কখনোই দেখেনি, তাই তারা তাকে চিনতে পারে না। এরপর ড্রাগন কিং তাকে প্রশ্ন করে তুমি কি জানো তুমি কাকে আঘাত করেছো? তোমার সাহস কি করে হলো ড্রাগন কিং কে আঘাত করার? তুমি কি জানো এর সাজা কি হতে পারে? তখন কুইংও তাকে বলতে শুরু করে তোমার সাহস কি করে হলো এই জায়গাতে আসার? তুমি কি জানো এটা গবলিন কিং এর জায়গা? গবলিন কিং যদি জানতে পারে যে তুমি এখানে এসেছো তাহলে তোমাকে মেরে ফেলবে। তারা এইসব কথা বলছিল কারণ তারা কখনোই গবলিন কিং কে আগে দেখেনি, শুধু গবলিন কিং এর ব্যাপারে মুখে মুখে শুনেছে। এইসব কিছু শুনে শাওয়ান তাদেরকে বলে মূর্খ, তোমরা কি জানো সে কে? সেই হলো গবলিন কিং। এটা শুনে তারা সবাই জোরে জোরে হাসতে শুরু করে, কারণ তারা বিশ্বাসই করতে পারছিল না যে গবলিন কিং দেখতে এত সুন্দর এবং ইয়াং, কারণ তারা সবাই জানতো যে গবলিন কিং এর বয়স অনেক বেশি, তাই সে দেখতে বুড়ো হবে। এরপর তারা বলতে শুরু করে সে তো দেখতে অনেক হ্যান্ডসাম, কিন্তু গবলিন কিং তো অনেক বুড়ো, সে কিভাবে গবলিন কিং হতে পারে? এটা শুনে গবলিন কিং অনেক বেশি রেগে যায় আর সে ড্রাগন কিং কে আক্রমণ করে। সে যে গবলিন কিং এই বিষয়ে কুইং এরও সন্দেহ ছিল, তাই সে গবলিন কিং এর উপরে রেগে যায়। তখন গবলিন কিং তাকেও আক্রমণ করে। এত কিছু হয়ে যাওয়ার পরেও তারা ভরসা করতে চাইছিল না যে সেই গবলিন কিং, তাই ড্রাগন কিং তার সাথে আনা শিয়াল, খরগোশ এবং তার সাথে আনা অন্যান্য জীবদের বলে তাকে আক্রমণ করতে, কিন্তু তারা কেউ ড্রাগন কিং এর কথা শুনতে চাইছিল না, কারণ তারা ভয় পাচ্ছিল যে তার অনেক বেশি শক্তি, তাই তারা সবাই মিলেও তার সাথে পেরে উঠবে না। এটা শুনে ড্রাগন কিং অনেক বেশি রেগে যায় আর সে নিজের লোকদেরকেই হুমকি দিতে শুরু করে যে সে তাদের সবাইকে মেরে ফেলবে। এটা শুনে তো গবলিন কিং তার উপরেই রেগে যায় এবং তাকে আক্রমণ করে আর তাকে বলে তুমি কেমন রাজা যে তুমি তোমার নিজের সৈন্যদেরকেই হুমকি দিচ্ছ আর জোর করে আমার সাথে যুদ্ধ করতে বলছো? এরপর সে ড্রাগন কিং কে আঘাত করতে শুরু করে এবং সে তার রানীকে জিজ্ঞাসা করে সে কি তোমাকে আঘাত করার চেষ্টা করেছে? তখন রানীও তাকে হ্যাঁ বলে দেয়। এটা শোনার পর সে ড্রাগন কিং কে আরো বেশি আঘাত করতে শুরু করে। এটা দেখে কুইং তার কাছে এগিয়ে আসে এবং ড্রাগন কিং এর হয়ে কথা বলে। তখন গবলিন কিং তাকেও আঘাত করে। এরপরে সেখানে থাকা তাদের সবার বিশ্বাস হয়ে যায় যে সেই আসলে গবলিন কিং আর তারা সবাই তার কাছে মাথা নত করে। এটা দেখে তো ড্রাগন কিং হাসতে শুরু করে আর তাকে বলে তুমি গবলিন কিং হলেও কি হবে, তুমি তো অনেক হিংস্র আর অসংখ্য মানুষকে তুমি হত্যা করেছো, তাই তোমাকে শাস্তি পেতে হবে। তুমি তো মাস্ক ছাড়া মানুষের সামনেও যেতে পারো না লজ্জায়। এটা শুনে গবলিন কিং রেগে যায় আর তার উপরে তার শক্তি প্রয়োগ করে এবং তাকে বলে তুমি তো জানোই আমি অনেক হিংস্র, তাহলে এই গবলিন প্যালেসে আসার আগে তুমি কি একবারও চিন্তা করনি যে পরিণতি কি হতে পারে? এটা দেখে কুইং অনেকটা ভয় পেয়ে
যায় আর সে গবলিন কিংকে বলে, আপনি যে রানীকে এত ভরসা করছেন সে আপনাকে ধোঁকা দিয়েছে এবং একটা ইঁদুরের সাথে সম্পর্ক করে তার বাচ্চার জন্ম দিয়েছে। এটা শোনার সাথে সাথে শাওয়ান তাকে বলে সে তাকে ধোঁকা দেয়নি এবং এই বিষয়ে সে তাকে বলতে চাইছিল, কিন্তু গবলিন কিং তাকে থামিয়ে দেয়। কিন্তু ড্রাগন কিং চুপ করে থাকে না আর সে তাকে ডিটেলসে সবকিছু বলতে শুরু করে যে কিভাবে সে তাকে ধোঁকা দিয়েছিল এবং এখন সে ড্রাগন কিংকেও এইভাবে ধোঁকা দিচ্ছে আর সে প্রতিবার কিভাবে অবৈধ বাচ্চার জন্ম দেয়। কুইংও তার নিজের বোনের বিষয়ে অনেক খারাপ খারাপ কথা বলে, সেখানে থাকা প্রজারাও সেই একই কথা বলে। এই সব কিছু শুনে তো গবলিন কিং অনেক বেশি রেগে যায় আর সে রানীর গলা চেপে ধরে তাকে বলে, তোমার সাহস কি করে হলো আমাকে ধোঁকা দেওয়ার। রানী গবলিন কিংকে বোঝানোর চেষ্টা করে যে সে আসলে নির্দোষ, কিন্তু তখনই সে চুপ হয়ে যায় কারণ তার মনে পড়ে যায় গত জন্মে যখন সে এইরকম ভাবে ধরা পড়েছিল আর ড্রাগন কিংকে সব সত্যি কথা বলে দিয়েছিল, তখন কেউ তার কোনো কথাই বিশ্বাস করেনি এবং তার সাথে কি হয়েছিল এই সব কিছু ভেবে সে কান্না করতে শুরু করে। তখনই তার চোখের পানি গবলিন কিং এর হাতে এসে পড়ে আর এই কারণেই সে শাওয়ানের অতীতের সব ঘটনা দেখতে পায়। সে শাওয়ানের অতীতের সব ঘটনা দেখতে পেয়ে তার গলা ছেড়ে দেয় কারণ এখন সে সম্পূর্ণ সত্য কথা জেনে গিয়েছিল আর এই জন্যই এখন সে রানীর চোখের পানি মুছে দেয় এবং তাকে বলে, আমার তোমার উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। এটা শুনে কুইং তো অনেক বেশি রেগে যায় আর ভাবতে শুরু করে সে তো হেরে যাচ্ছে, তাই সে গবলিন কিংকে আবারও উল্টোপাল্টা কথা বলে বোঝানোর চেষ্টা করতে শুরু করে এবং তার সাথে সেখানকার সবাই মিলে গবলিন কিংকে উল্টোপাল্টা বুঝাতে শুরু করে আর তারা সবাই মিলে গবলিন কিংকে এটা বিশ্বাস করাতে চাইছিল যে রানী 1 নম্বরের মিথ্যুক, কিন্তু গবলিন কিং তো এখন সবকিছুই জানে, তাই রেগে গিয়ে সে কুইং এর উপরে আক্রমণ করে দেয়। এটা দেখে ড্রাগন কিং এরও অনেক বেশি রাগ হয় আর সে গবলিন কিং এর উপরে আক্রমণ করে দেয়। এটা দেখে গবলিন কিংকে বাঁচানোর জন্য শাওয়ান তার সামনে চলে আসে, কিন্তু গবলিন কিংও এটা দেখে ফেলে আর সে শাওয়ানকে বাঁচিয়ে নেয় এবং ড্রাগন কিং এর আক্রমণ আটকায়, যেটা উল্টে গিয়ে তাকেই আঘাত করে, যার কারণে সে অনেক বেশি আহত হয়ে যায়। এটা দেখে তারা সবাই ড্রাগন কিংকে নিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। তারা সবাই চলে যাওয়ার পর গবলিন কিং রানীর সাথে কথা বলতে শুরু করে আর তাকে বলে, আমি তোমার বাচ্চাকে দেখতে চাই। এটা শুনে রানী তাকে জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে বিশ্বাস করেন? তখন গবলিন কিং তাকে বলে, হ্যাঁ আমি তোমাকে অনেক বিশ্বাস করি। এটা শুনে রানী তার সামনে নত হয়ে যায় আর তাকে বলে, আমি শুধু আপনার ব্যবহার করেছিলাম যাতে আমি আমার বাচ্চাকে বাঁচাতে পারি এবং সাথে নিজেকেও বাঁচাতে পারি, কারণ আমি আগে থেকেই জানতাম যে আমার বোন আমার সাথে এরকম কিছু করবে যার কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে আর এই জন্যই আমি আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি আপনি আমাকে রানীর স্থানে বসাননি, কিন্তু তারপরেও আমি আপনাকে অনেক বেশি পছন্দ করি। এটা শুনে গবলিন কিং তাকে বলে, আমি জানি তুমি একজন সৎ মানুষ এবং আমি এটাও জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো এবং আমি তোমার গত জন্মের সব ঘটনা দেখে ফেলেছি। এটা শুনে রানী তাকে জিজ্ঞাসা করে যে গবলিন কিং এর কাছে কি এই শক্তিও আছে যে সে অন্যদের অতীতের ঘটনাও দেখতে পায়। তখন গবলিন কিং তাকে বলে, সে বিষয়ে আমি জানি না, কিন্তু আমি তোমার গত জন্মের সবকিছু দেখে ফেলেছি, এখন তুমি তোমার বাচ্চাকে দেখাও। এরপরে রানী তাকে সেই বাচ্চাটিকে দেখায় আর বলে, এই বাচ্চাটা একটু আলাদা। যখন গবলিন কিং সেই বাচ্চাটাকে দেখে তখন সে বুঝতে পারে এটা একটা জাদুই বাচ্চা আর সে রানীকে বলে, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দুজন মিলেই এই বাচ্চাটাকে লালন পালন করব যাতে ভবিষ্যতে তোমার কোনো সমস্যা না হয়। তখন রানী তাকে বলে, তুমি যেহেতু আমার গত জন্মের সবকিছুই দেখে ফেলেছো, তাই তুমি এটাও জানো যে আমার বোন আমাকে কিভাবে অত্যাচার করতো আর সে কিভাবে আমাকে ষড়যন্ত্রে ফাঁসিয়ে দিত, তার কারণে আমাকে নানা রকম বাচ্চার জন্ম দিতে হতো, এমনকি সে ড্রাগন কিং এর কাছেও আমাকে খারাপ বানিয়ে দিয়েছিল, যার কারণে সে আমাকে মৃত্যুদণ্ড দেয়। এটা শুনে সে তাকে বলে, তোমার এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এই জন্মে আমি তোমার সাথে আছি আর আমি কোনোদিনও তোমার হাত ছেড়ে দিব না। যখনই তুমি বিপদে পড়বে অথবা তোমার কিছু প্রয়োজন হবে তখন তুমি সাথে সাথে আমাকে জানাবে। এটা শোনার পরে রানী তাকে বলে, আমার তো এখন আপনাকে চাই, আমি সারা জীবন আপনার সাথে কাটাতে চাই। এটা শুনে গবলিন কিং সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু রানী তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এটা দেখে গবলিন কিং তাকে বলে, তোমার শরীর এখন ভালো নেই আর তুমি অসুস্থ। তখন রানী তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি আর তোমার কাছ থেকে আমার একটা বাচ্চা চাই। এটা বলেই সে তার কাছাকাছি যেতে শুরু করে আর সে তার জামা খুলতে শুরু করে। এরপর সে গবলিন কিংকে বলে, যদি আমি তোমার বাচ্চা আমার গর্ভে ধারণ করি তাহলে আমার বোন তার বাচ্চাকে আমার গর্ভে আর দিতে পারবে না। এটা শুনে গবলিন কিংও তার কাছে আসতে শুরু করে এবং তারা দুজন দুজনকে কিস করতে শুরু করে। সারা রাত একসাথে কাটানোর পর রানী গবলিন কিংকে জানায় সে প্রেগনেন্ট। এটা শুনে সে তাকে বলে, তুমি এত তাড়াতাড়ি কিভাবে প্রেগনেন্ট হলে? তখন সে তাকে জানায়, আমাদের কাছে একটা আলাদা রকমের শক্তি রয়েছে যেটার কারণে আমরা এক রাতেই প্রেগনেন্ট হয়ে যাই। সে তার বাচ্চাকে অনুভব করতে পারছিল, তাই সে ওই বাচ্চার ব্যাপারে রাজাকে বলতে
বলতে শুরু করে। সে বলে তাদের বাচ্চা দেখতে কেমন হবে। তাদের বাচ্চার চেহারা হবে বাঘের মতো এবং চুল লাল কালার, তার 2টা শিংও থাকবে, তার শরীর হবে ড্রাগনের এবং তার 4টি পাও আছে। এটা শুনে কিং খুশি হয়ে যায় আর তাকে বলে এর মানে তুমি একটা বাইজেকে জন্ম দিতে চলেছো। এটা শুনে রানী তাকে বলে হ্যাঁ, এরকমই হতে চলেছে। এটা শুনে কিং তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে তাকে বলে এখন সময় এসে গিয়েছে আমার নিজের বাড়িতে ফিরে যাওয়ার। তখন রানী তাকে প্রশ্ন করে এর মানে কি। তখন কিং তাকে জানায় 1000 বছর আগে তার কাছে অনেক বেশি শক্তি ছিল আর সে হেভেনে থাকতো, কিন্তু সে অনেক বেশি হিংস্র ছিল। তাই তার বাবা তাকে শাস্তি হিসাবে এই পৃথিবীতে পাঠিয়ে দেয়। আর তার বাবা তাকে বলেছিল যতদিন না তাকে কেউ ভালোবাসবে এবং তার সাথে সম্পর্ক স্থাপন করবে ততদিন সে এই শাস্তি থেকে মুক্তি পাবে না। আর যেই দিন সে একটা বাইজি বাচ্চাকে জন্ম দিবে সেই দিন সে তার দুনিয়াতে আবারও ফিরে আসতে পারবে। এসব কিছু শোনার পর আমি বুঝে গিয়েছিলাম যে এই দুনিয়াতে কেউ আমাকে ভালোবাসবে না, তাই আমি দ্বিতীয় রাস্তা অবলম্বন করি যাতে আমি আবারও আমার দুনিয়াতে ফিরে যেতে পারি। কিন্তু একদিন তুমি আমার কাছে আসো আর কাল তুমি আমাকে বললে তুমি আমাকে ভালোবাসো আর এখন আমাদের বাচ্চাও জন্ম নিতে চলেছে যেটা বাইজি বাচ্চা। এটা শুনে রানী তাকে জিজ্ঞাসা করে তাহলে তার আসল পরিচয় কি। তখন সে তার আসল রূপে চলে আসে আর সে রানীকে বলে আমি হেভেনের সম্রাট। এটা শুনে তো রানী অনেক অবাক হয়ে যায় আর তাকে বলে সেজন্যই কেউ তোমার শক্তির সামনে টিকে থাকতে পারতো না। আমি তো ভেবেছিলাম আমি একটা গবলিন কিংকে বিয়ে করছি, কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমি এতই ভাগ্যবতী হব যে হেভেন এবং পুরো বিশ্বের সম্রাটকে বিয়ে করতে পারবো। এরপর সম্রাট তার কাছে আসে আর তাকে বলে এটা অনেক বড় বিষয়, তাই আমি হেভেনে যাচ্ছি আমার মা বাবার সাথে দেখা করে এইসব বিষয়ে তাদেরকে জানাতে। এটা শুনে রানী চিন্তিত হয়ে পড়ে আর সে তাকে বলে যদি আপনি এখানে না থাকেন তাহলে তারা আবারও এখানে আসবে এবং আমার আর আমার বাচ্চার ক্ষতি করতে পারে। এটা শুনে সম্রাট তাকে বলে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এরপরে সে গুহার চারিদিকে তার শক্তি দিয়ে একটা ব্যারিয়ার তৈরি করে দেয়। এরপর সে রানীকে বলে এটা কোনো সাধারণ ব্যারিয়ার নয়, এটা শুধুমাত্র হেভেনের লোকজন এবং যারা স্বর্গের ভালো পোস্টে আছে তারাই পার করতে পারবে, তাই এটা নিয়ে তোমার বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এটা বলে সে জাদু করে সেখান থেকে হেভেনে চলে যায়। পরের সিনে ড্রাগন কিংকে দেখি সে অনেক অসুস্থ হয়ে পড়েছিল, যার কারণে তার বাবা তার শক্তি দিয়ে তাকে সুস্থ করে তোলে। সুস্থ হয়ে যাওয়ার পর সে এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি রেগেছিল। এরপর সে তার বাবার সামনে নাটক করতে শুরু করে আর তাকে বোঝাতে থাকে যে তারপরে এই রাজ্যের রাজা সে হতে চলেছে, কিন্তু এখন তার মনে হচ্ছে সে এই রাজ্যের রাজা হতে পারবে না, কারণ গবলিন কিং খুব দ্রুতই তাদের সিংহাসন দখল করে ফেলবে এবং গবলিন কিং এর বাচ্চা হলে পরবর্তী রাজা সেই হবে। আর আমরা সবাই আরো একবার গবলিন কিং এর দাস হয়ে যাব, কারণ তার শক্তি আমাদের থেকে অনেক বেশি। আপনি কি চান যে আমরা সবাই গবলিন কিং এর পায়ের কাছে থেকে তার সেবা করি? এসব কিছু বলে সে তার বাবাকে উস্কানি দিচ্ছিল, কারণ তার বাবা ছিল হেভেনের একজন কর্মকর্তা, তার কাছেও নানা রকম জাদুই শক্তি ছিল। অন্যদিকে কুইং তার বোনকে অত্যাচার করার কোনো সুযোগই হাতছাড়া করে না এবং এইবার সে একজন চিতাবাঘের সাথে রাত কাটায়। এরপরে যখন সে প্রেগনেন্ট হয়ে যায় আর তার পেটের বাচ্চা তার বোনের পেটে ট্রান্সফার করতে শুরু করে, তখন সে ওই বাচ্চা তার পেটে ট্রান্সফার করতে পারে না। অন্যদিকে শাওয়ান বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাচ্ছিল, ঠিক তখনই তারা সবাই সেখানে পৌঁছে যায়। বাচ্চারা তাদেরকে এভাবে আসতে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন রানী বাচ্চাদেরকে বোঝাতে শুরু করে যে তারা সবাই এই দরজা পার করতে পারবে না, কিন্তু তারা সবাই ড্রাগন প্রিন্সের বাবার সাথে থাকার কারণে খুব সহজেই সেই দরজা পার করে ভেতরে চলে আসে। ভেতরে আসার সাথে সাথে ড্রাগন কিং রানীকে মারতে শুরু করে। এরপর তাদের নজর রানীর বাচ্চার উপরে যায় আর সেই বাচ্চাটিকে তারা মারার চেষ্টা করে, কিন্তু রানীও তার সর্বোচ্চ চেষ্টা করে ওই বাচ্চাটিকে বাঁচাতে চায়, কিন্তু শেষ পর্যন্ত সে তার বাচ্চাকে বাঁচাতে পারে না আর তারা তার বাচ্চাকে মেরে ফেলে। তার বাচ্চাকে মারা যেতে দেখে সে তো জোরে জোরে চিৎকার করে কান্না করছিল, কিন্তু সে তার বাচ্চার জন্য কিছুই করতে পারছিল না। এর উপরে তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। তখন তার বোন খেয়াল করে রানী প্রেগনেন্ট, এই জন্য সে তার কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে আমাকে বলো এই বাচ্চা কার। তখন রানী তাকে কোনো উত্তর দেয় না। এটা দেখে সে তার তলোয়ার বের করে আর তাকে বলে ঠিক আছে, তাহলে আমি নিজেই জেনে নিচ্ছি যে এটা কার বাচ্চা। এটা বলে সে তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। এটা করার সাথে সাথেই রানীর পেট থেকে গোল্ডেন কালারের রক্ত বের হতে শুরু করে। এটা দেখে তারা সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ড্রাগন কিং এর বাবা তাদের সবাইকে বলে তার পেট থেকে গোল্ডেন কালারের রক্ত বের হচ্ছে, এর মানে সে কোনো সাধারণ মানুষের সাথে সম্পর্ক তৈরি করেনি। তার পেটে যে বাচ্চা রয়েছে সেটা অনেক পবিত্র একজন মানুষের, সে হয়তো হেভেনের কেউ হবে। এটা শুনে তো তারা সবাই ভয় পেয়ে যায় আর তার কাছ থেকে সরে দাঁড়ায়। এরপর যখন তারা নিজেদের মধ্যে কথা বলছিল তখন ধীরে ধীরে তাদের ভয় শেষ হয়ে যেতে শুরু করে, কারণ তারা ভেবেছিল যে তারা যদি গবলিন কিংকে মেরে ফেলে তাহলে তারাই একমাত্র এখানকার রাজা হয়ে থাকতে পারবে। এসব কিছু ভেবে একটু পরে কুইং তার কাছে আসে আর তাকে বলে তোমার পেট
পেট যখন কেটেই ফেলেছি তাহলে চলো তোমার বাচ্চাকেও বের করে ফেলি। এটা বলেই সে রানীর পেটে জাদু করতে শুরু করে আর সময়ের আগেই তার বাচ্চাকে বের করার চেষ্টা করা শুরু করে। এর কারণে রানীর অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু একটু পরেই সে তার বাচ্চাকে বের করে ফেলে। সেই বাচ্চাকে দেখে তারা সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করতে শুরু করে, তুমি কার সাথে সম্পর্ক তৈরি করেছো যে তোমার বাচ্চা এইরকম দেখতে? বাচ্চাটিকে দেখতে কুকুর এবং বাঘের মিশ্রণের মতো। এই বাচ্চাটিকে তারা সবাই মেরে ফেলতে চায়। তখনই রানী রেগে যায় আর তাদেরকে সাবধান করে বলে, এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়, এটা বাইজি। এটা শুনে তারা সবাই হাসতে শুরু করে আর তার উপরে উপহাস করতে শুরু করে, কারণ তারা বাইজি কখনো দেখেনি। কিন্তু ড্রাগন প্রিন্সের বাবার এই কথা বিশ্বাস হয়, কারণ সে বাইজির ব্যাপারে জানতো, কিন্তু সে কখনো বাইজি বাচ্চাকে দেখেনি, তাই সে এই বাচ্চাটাকে চিনতে পারে না। এরপর সে তাদেরকে বোঝায়, কিন্তু তারা যখন তার কথা শুনতে চায় না তখন সে ভেতরে ভেতরে ভয় পাচ্ছিল। সেজন্য সে তাদেরকে সাপোর্ট করে না আর দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর ড্রাগন কিং রানীর উপরে অনেক অত্যাচার করে এবং সে তার বাচ্চাকেও মেরে ফেলে। এটা দেখে তো রানী অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তার বাচ্চাকে এভাবে মারা যেতে দেখে সে চিৎকার করে কান্না করছিল, কিন্তু ঠিক তখনই একটা গায়েবী আওয়াজ ভেসে আসতে শুরু করে, যেটা শুনে ড্রাগন প্রিন্সের বাবা পুরোপুরি বুঝে যায় যে এটা আসলে বাইজি ছিল। এটা জানতে পেরে সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল এবং সে তার ছেলেকে বলছিল, এখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না, এটা হেভেনের উপহার ছিল। যদি এই বাচ্চার কেউ ক্ষতি করে তাহলে সে কখনোই বেঁচে থাকতে পারবে না, আর এখন তো আমিও তোমাকে বাঁচাতে পারবো না। এটা শুনে ড্রাগন কিংও ভয় পেতে শুরু করে আর সে কুইনকে বলে, তুমি তো আমাকে বলেছিলে তার পেটে চিতাবাঘের বাচ্চা আছে, কিন্তু এখন তো আমরা ভুল প্রমাণিত হলাম। এটা বলে সে কুইনকে মারতে শুরু করে আর তাকে বলে, তোমার জন্য আমি বিপদে ফেসে গিয়েছি। ড্রাগন কিং এখন রানীকে প্রশ্ন করে, তুমি এই ব্যাপারে আমাকে আগে কেন বলনি? তখন রানী তাকে বলে, আমি তোমাদেরকে অনেক আগেই বলার চেষ্টা করেছি, কিন্তু তোমরাই আমাকে কোনো কথা বলতে দাওনি। তবে একটা কথা বলে রাখি, এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা ছিল না, এটা হেভেনের সম্রাটের বাচ্চা ছিল। আর এখন নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো যে হেভেনের সম্রাট তোমাদের সাথে কি করতে পারে। এখানে থাকা তোমরা কেউ বাঁচতে পারবে না। এটা শুনে তারা সবাই ভয় পেতে শুরু করে এবং নিজেদেরকে বাঁচানোর জন্য তারা রানীকে মেরে ফেলতে চায়। তারা যখন রানীকে মারতেই যাচ্ছিল তখনই সেখানে গবলিন কিং মানে হেভেনের সম্রাট চলে আসে। সে তার বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছিল। তারা সেখানে আসতেই রানী বাদে বাকি সবাই মাটিতে পড়ে যায়। এরপরে সে রানীর কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? একটু পরেই যখন তার বাচ্চার দিকে তার চোখ যায় আর সে খেয়াল করে তার বাচ্চা সেখানে মরে পড়ে আছে, তখন সে অনেক বেশি রেগে যায় আর তার পুরো শরীরে আগুন জ্বলে ওঠে। এরপর সে সবার উপরে তার রাগ দেখাতে শুরু করে। এটা দেখেই তো ড্রাগন কিং এর বাবা অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে তার পায়ের কাছে এসে মাথা নত করে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু এই মুহূর্তে সম্রাট অনেক বেশি রেগেছিল, তাই সে তার শক্তি ব্যবহার করে তাকে সেখান থেকে গায়েব করে দেয়। এসব কিছু দেখে ড্রাগন কিং এরও এখন বিশ্বাস হয়ে যায় যে যে তাদের সামনে দাঁড়িয়ে আছে সে আসলে হেভেনের সম্রাট। এরপর কুইন ড্রাগন কিং এর পা ধরে মাপ চাইতে শুরু করে আর এই সব কিছুর দোষ ড্রাগন কিং এর ঘাড়ে দিয়ে দেয়। সে তাকে বলে, এই সব কিছুর জন্য ড্রাগন কিং দায়ী, তার কথা অনুযায়ী আমি এই কাজগুলো করছিলাম। এটা শুনেই তো ড্রাগন কিং অনেক বেশি রেগে যায় এবং তার তলোয়ার দিয়ে কুইনকে হত্যা করে আর তাকে বলে, মিথ্যাবাদী, আমি তোমার কথা শুনে কত কি করে ফেলেছি। এরপর সে রানীর পা ধরে তার কাছে মাপ চাইতে শুরু করে, কিন্তু রানী তাকে ক্ষমা করে না। এরপরে সম্রাট তার শক্তি ব্যবহার করে রানীর মরে যাওয়া সব বাচ্চাকে তাদের সামনে নিয়ে আসে, যারা এতদিনে মানুষের রূপ ধারণ করে ফেলেছে। সেই বাচ্চাগুলো তাদেরকে সব সত্যি কথা বলে দেয় যে কুইন কিভাবে তার বোনের সাথে ষড়যন্ত্র করেছিল। সবাই সবকিছু জেনে যাওয়ার পর কুইন এখন তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু সম্রাট তো এখন অনেক বেশি রেগেছিল, তাই সে একটা লকেট বের করে তার শক্তি দিয়ে ড্রাগন কিং, কুইন এবং সেই বাচ্চা সহ সবাইকে ওই লকেটের ভেতরের দুনিয়াতে পাঠিয়ে দেয়। এরপরে রানী তার বাচ্চার কাছে যায় এবং তার বাচ্চাকে এভাবে পড়ে থাকতে দেখে অনেক কান্না করতে থাকে। তখন সম্রাট তার কাছে যায় আর তাকে সান্ত্বনা দিয়ে বলে, হয়তো এটাই তোমার ভাগ্যে লেখা ছিল, তাই এরকমটা হয়েছে, কিন্তু এখন থেকে তোমার আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এখন থেকে আমি সবসময় তোমার পাশে আছি এবং আমি থাকতে কোনো বিপদ আর তোমাকে কোনোদিনও ছুতে পারবে না। এটা শুনে রানী তাকে জড়িয়ে ধরে। তখন সম্রাটও তাকে বুকে জড়িয়ে নেয়। পরের সিনে আমরা অন্য আরেকটা দুনিয়া দেখি, যেখানে কুইনকে পাঠানো হয়েছিল। সেখানে অনেকগুলো পশু কুইনকে একা দেখে তার কাছে আসতে শুরু করে। তখন কুইন তাদের উপরে রেগে যায় আর তাদেরকে বলে, আমি ড্রাগন কিং এর স্ত্রী, তোমরা যদি আমাকে ছও তাহলে তোমাদের কি হতে পারে তোমরা ভাবতেও পারছো না। কিন্তু তখনই সেখানে ড্রাগন কিং চলে আসে। এরপর সে তার হাত কেটে দিয়ে সবাইকে বলে, তোমরা যা ইচ্ছা তার সাথে করতে পারো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর সাপ, ইঁদুর, বাঘ এবং অন্যান্য প্রাণীরা মিলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন কুইন অনেক চিৎকার করতে থাকে, কিন্তু সে নিজেকে বাঁচাতে পারে না। এখন আমাদেরকে কয়েক মাস পরের সিন দেখানো
দেখানো হয়, যেখানে হেভেনের সম্রাট এবং রানীর বাচ্চাকে দেখতে পাই। রানী আবারও একটা বাইজি বাচ্চাকে জন্ম দিয়েছিল, আর এবার সে সুস্থ সবল ছিল। তারা দুজন এই বাচ্চাকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। এরপর তারা দুজন একসাথে হেভেনে ফিরে যায়। সেখানে যাওয়ার পর রানী তার সেই সকল বাচ্চাদের দেখতে পায় যারা জন্মের পরে এবং জন্মের আগে যে কোনো কারণবশত মারা গিয়েছিল। সে তার বাচ্চাদের দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এখন তাদের জীবনের সকল দুঃখ কষ্ট শেষ হয়ে গিয়েছে। এরপর তারা দুইজন একে অপরকে জড়িয়ে ধরে এবং এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। আজকের ড্রামায় একজন মোটা এবং বদমেজাজি মেয়েকে দেখানো হয়। তার এত বেশি ক্ষুধা লাগতো যে সে প্রতিবেশীর খাওয়ারও কেড়ে নিয়ে আসতো নিজে খাওয়ার জন্য, এবং তার ছেলের খাওয়ারও সে মুখ থেকে কেড়ে নিজে খেয়ে নিত, যার কারণে তাকে কেউই পছন্দ করতো না। মোটা মেয়েটি অন্য আরেকজনের বউ হওয়া সত্ত্বেও তার একটা বয়ফ্রেন্ডও ছিল, কিন্তু তার সেই বয়ফ্রেন্ডও তাকে ধোকা দেয় এবং অন্য আরেকটা সুন্দরী মেয়ের সাথে সম্পর্ক করে তাকে বিয়ে করে ফেলে। তার বয়ফ্রেন্ডের বিয়ের খবর শুনে যখন সে তার বয়ফ্রেন্ডকে মারতে আসছিল, ঠিক তখনই মডার্ন দুনিয়ার একটা ডাক্তারের আত্মা তার ভেতরে চলে আসে। এই ড্রামাটির প্রত্যেকটা পার্টে রয়েছে বিভিন্ন রকমের টুইস্ট, তাই আমি আশা করছি এই রোমান্টিক ফ্যান্টাসি ড্রামাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে। আজ এখানে সেন নামের একটা ছেলের বিয়ে হচ্ছিল। সেন অনেক ধনী পরিবারের ছেলে ছিল, তাই সে সেখানে উপস্থিত অতিথিদের মাঝে ফুলের বদলে টাকা ছড়িয়ে দিচ্ছিল এবং সেই টাকাগুলো সেখানে উপস্থিত অতিথিরা কুড়িয়ে নিচ্ছিল। এরপর সেন পালকি থেকে তার বউকে বের করে আনে। তখনই সেখানে আমাদের এই ড্রামার নায়িকা অর্থাৎ ওয়ান কিং চলে আসে। ওয়ান কিং দেখতে অনেক মোটা ছিল, তার হাতে দুইটা ধারালো অস্ত্র ছিল। ওয়ান কিং সেনকে বলতে থাকে সে এতদিন তার সাথে প্রেম করে এখন অন্য মেয়েকে কেন বিয়ে করছে। তার এসব কথার মাঝে আমাদের মডার্ন দুনিয়ার দৃশ্য দেখানো হয়। মডার্ন দুনিয়ায় একজন সায়েন্টিস্ট তার ল্যাবে কিছু একটা এক্সপেরিমেন্ট করছিল, আর অবশেষে অনেকদিন পর তার এক্সপেরিমেন্ট সফল হয়। কিন্তু তখনই তার সেই ল্যাবে একটা ব্লাস্ট হয়। সাথে সাথে সেই মডার্ন দুনিয়ার সেই সায়েন্টিস্ট মেয়েটির আত্মা প্রাচীন যুগের সেই মোটা মেয়ের শরীরে চলে আসে। সায়েন্টিস্ট মেয়েটা প্রথমে তো কিছুই বুঝতে পারে না যে সে এখানে কিভাবে আসলো। তবে তখনই তার মাঝে ওয়ান কিং এর সমস্ত স্মৃতি চলে আসে, যার মাধ্যমে সে জানতে পারে সেন শুধুমাত্র এতদিন তাকে ব্যবহার করে এসেছে। সে তো আসলে এই মোটা মেয়েটা যার নাম ওয়ান কিং তাকে ভালোই বাসেনি। এসব ভাবতে ভাবতে ওয়ান কিং এর শরীরে থাকা সায়েন্টিস্ট মেয়েটার আত্মা সেনকে সেই ধারালো অস্ত্র দিয়ে তাড়া করতে শুরু করে। ওয়ান কিং তাকে মারতে আসছে দেখে সেনও সেখান থেকে পালাতে শুরু করে। আশেপাশের লোকজনও এসব দেখে হাসতে থাকে। যাই হোক, এখানে সে তাদেরকে কিছুক্ষণ বকাবকি করে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমাদেরকে ওয়ান নামের একটা মেয়েকে দেখানো হয়। তখন সেই বাড়িতেই ওয়ান্টিং আসলে ওয়ান তাকে বলে সে এখন সাং পরিবারের বউ, আর সে এখনো ওই সেনের পেছনেই পড়ে আছে। তার কি কোনো মান সম্মান নেই? তার মান সম্মান না থাকলেও এই সাং পরিবারের একটা মান সম্মান আছে। এটা শুনে ওয়ান্টিং তাকে ধমক দেয়, আর সেখানে থাকা একটা পাত্রে তার নিজের মুখ দেখে আর অনেক অবাক হয়ে যায়। সে নিজেই নিজেকে বলতে থাকে সে এত মোটা হলো কিভাবে। তখনই সেখানে আরেকজন মহিলা এসে জানায় জিয়াওজিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার আগেই তোমাদেরকে জানিয়ে দেয় যে এই পরিবারটা হচ্ছে সাং পরিবার। ওয়ান্টিং আর এই ওয়াং হলো সাং পরিবারের দুই বউ। এই মহিলা হচ্ছে সাং পরিবারের ম্যাডাম, আর জিয়াওজিং হচ্ছে ওয়ান্টিং এর ছেলে। তখনই সায়েন্টিস্ট মেয়ের মেমোরিতে আরো কিছু ওয়ান্টিং এর স্মৃতি প্রবেশ করানো হয়। ওয়ান্টিং যেহেতু অনেক মোটা ছিল সেজন্য তার অনেক খাবারও খেতে হতো। সে একাই অনেক খাবার খেয়ে নিত, এমনকি সে জিয়াওজিনকেও ঠিক মতো খেতে দিত না। শুধু তাই নয়, সে প্রতিবেশীদের সবার কাছ থেকে জোর করে খাবার নিয়ে আসতো, যার জন্য সবাই তাকে অনেক অপছন্দ করত। এসব ভেবে ওয়ান্টিং এর বডিতে থাকা সায়েন্টিস্ট মেয়ের আত্মা ভাবে এখন সে ওই মোটা মেয়ের বডিতে আছে, আর তাই হয়তো সে আর কখনোই তার দুনিয়াতে ফিরে যেতে পারবে না। তাই তাকে এই শরীরেই মানিয়ে নিতে হবে, আর সেজন্য সবার আগে তাকে নিজের রেপুটেশন ভালো করতে হবে। এটা ভেবে সে জঙ্গলে চলে যায় জিয়াওজিনকে খোঁজার জন্য। সে যেহেতু অনেক মোটা ছিল তাই তার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, তবে শেষ পর্যন্ত সে জিয়াওজিনের কাছে পৌঁছে যায়। জিয়াওজিনের দিকে একটা ভাল্লুক এগিয়ে আসছিল। এটা দেখে সে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন জিয়াওজিন মনে মনে ভাবতে শুরু করে সে যদি পারে তাহলে সে নিজেই আমাকে ভাল্লুকের মুখের ভেতরে ঢুকিয়ে দেবে, আর আমি নাকি আশা করছি সে আমাকে বাঁচাবে। এটা তো স্বপ্নেও সত্যি হবে না। তবে একটু পরে সেখানে জিয়াওজিনকে অবাক করে দিয়ে ওয়ান্টিং চলে আসে, আর সে একাই তার মোটা শরীর নিয়ে ওই ভাল্লুকের সাথে লড়াই করে এবং তাকে
ভাল্লুকের হাত থেকে বাঁচায়। এটা করতে গিয়ে সে নিজেও অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে আর মাটিতে লুটিয়ে পড়ে। আর জিয়াওজিনকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। তার এমন ব্যবহারে জিয়াওজিন অনেক অবাক হয়, তবে সেও তাকে উঠতে সাহায্য করে। তারা দুজন মিলে যখন সেই ভাল্লুকটিকে উঠিয়ে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই সেখানে জিয়াওজিনের বাবা অর্থাৎ বাইজি চলে আসে। বাইজির সাথে তার ভাই অর্থাৎ ওয়াং এর স্বামীও ছিল। ওয়াং টিং বাইজিকে দেখে বলতে থাকে সে অনেক সুন্দর, সে তো ভাবতেই পারেনি এখানে তার স্বামী এতটা সুন্দর হবে। এরপরে তারা সবাই বাড়িতে ফিরে আসে। বাইজিরা দুজন মিলে সেই বন্য প্রাণীটাকে তাদের সাথে বাড়িতে নিয়ে এসেছিল। ম্যাডাম সং যেহেতু জিয়াওজিনকে অনেক ভালোবাসতো, তাই সে তাকে দেখে অনেক খুশি হয়। সে যখন জানতে পারে জিয়াওজিনকে ওয়ান্টিং বাঁচিয়েছে, তখন তার সেটা একদমই বিশ্বাস হয় না। ওয়াং আবারও তাকে অপমান করতে থাকে। তখনই হঠাৎ করে ওয়ান্টিং এর শরীরটা অসুস্থ হয়ে পড়ে। তখন বাইজি তাকে কোলে তুলে নেয়, যেটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। বাইজি তাকে কোলে উঠিয়ে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। আড়াল থেকে এই সব কিছু জিয়াও দেখছিল। বাইজি জিয়াওজিনকে সেখান থেকে নিয়ে চলে যায়। তবে যাওয়ার সময়ই জিয়াওজিন একটা শব্দ শুনতে পায়। সে দৌড়ে ঘরে গিয়ে দেখে ওয়ান্টিং খাট ভেঙে নিচে পড়ে গেছে। ওয়ান্টিং এতটাই ভারী ছিল যে তাকে খাটে শোয়ানো সম্ভব না। জিয়াওজিন তার বাবাকে ডাকতে থাকে যেন সে আবারও ওয়ান্টিংকে উঠতে সাহায্য করে। এটাতে ওয়ান্টিং বেশ লজ্জাবোধ করে। যাই হোক, আমাকে কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়। ম্যাডাম সং ওয়ান্টিংকে বোঝাতে থাকে যেন এখন সে তার সংসারে মনোযোগ দেয়। তখন ওয়ান্টিংও তাকে বলে সে ওই সেনের পিছনে ঘুরে ভুল করেছে। সেনের থেকে তো তার স্বামী বাইজি অনেক ভালো। এটা শুনে বাইজি একটু অবাক হয় আর ম্যাডাম সং খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তখন সেখানে জিয়াওজিন দৌড়ে আসে আর ওয়ান্টিংকে বলে তার কি জ্ঞান ফিরেছে। ওয়ান্টিং মজা করে বলে সে কি তার জন্য চিন্তা করছে। তখন জিয়াওজিন বলে সে কেন তার জন্য চিন্তা করবে, সে তাকে একবার বাঁচিয়েছিল, যার জন্য সে তার একটু খোঁজ নিয়েছে। এখানেই বলে রাখি জিয়াওজিন কিন্তু ওয়ান্টিং এর ছেলে নয়, জিয়াওজিন বাইজির ছেলে। অর্থাৎ বাইজির আগের কোনো মেয়ের সাথে বিয়ে হয়েছিল বা কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল, যেখান থেকে জিয়াওজিনের জন্ম হয়েছে। সবাই সেখান থেকে চলে গেলে ওয়ান্টিং নিজের হাত দেখতে থাকে, যেখানে সে একটা চিহ্ন দেখতে পায়। প্রথমে সে ওই চিহ্নর কোনো মানেই বুঝতে পারে না। যাই হোক, এবারে আমাদেরকে বাহিরে ম্যাডাম সাং আর ওয়াংকে কথা বলতে দেখানো হয়। ওয়ান ম্যাডাম সাংকে বলছিল ওয়ান্টিং খারাপ একটা মেয়ে, সে সবার সাথে খারাপ ব্যবহার করে, এমনকি পরপুরুষের সাথে সম্পর্ক রাখে, তাকে তো এই সাং ফ্যামিলি থেকে বের করে দেওয়া উচিত। তখন ম্যাডাম সাং বলে আজকে ওয়ান্টিং জিয়াওজিনের প্রাণ বাঁচিয়েছে। মানুষ তো চিরকাল খারাপ থাকে না, সেও হয়তো নিজেকে পরিবর্তন করছে। পাশ দিয়ে বাইজি চলে যাওয়ার সময় ওয়ানকে বলে আমি ওয়ান্টিংকে বিয়ে করেছি, তাই কেউ যেন তাকে এই পরিবার থেকে বের করে দেওয়ার কথা চিন্তাও না করে। এরপরেই বাইজি ওয়ানকিং এর জন্য মেডিসিন নিয়ে তার ঘরে যায়। বাইজিকে দেখেই ওয়ানকিং ঘুমানোর ভান ধরে। তখন বাইজিও সেটা দেখে বুঝতে পেরে যায়। মেডিসিন খাওয়ানোর পর বাইজি ওয়ানকিংকে বলে আমি তোমাকে এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই তুমি এই কথাটা ভালো মতো শুনো। বাইজি ওয়াংকিংকে বলে সে জানে ওয়াংকিং তাকে বিয়ে করতে চায়নি, সে তখন পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করতে রাজি হয়েছিল। তারা যেহেতু কেউই একে অপরকে পছন্দ করে না, তাই তাদের একে অপরের ব্যক্তিগত জীবন থেকে দূরে থাকাই ভালো। ওয়ানকিং বাইজিকে বলে সে যেন তাকে এভাবে না বলে, সে এখন থেকে জিয়াওজিনের সাথে সবসময় ভালো ব্যবহার করবে। তবে বাইজি বলে তার কোনো দরকার নেই, কারণ আগামীকালই আমি জিয়াওজিনকে নিয়ে এখান থেকে চলে যাব। বাইজি বাহিরে চলে যাওয়ার পর ওয়ানকিং নিজেকে চেক করে বুঝতে পারে যে সে এমনি এমনি এত মোটা হয়ে যায়নি, তাকে কেউ বিষ দিয়েছে, যার কারণে তার অনেক বেশি খিদে পায় এবং এত বেশি খাওয়ার কারণে সে মোটা হয়ে গিয়েছে। ওয়ানকিং এর শরীরে যেহেতু এখন একজন সায়েন্টিস্টের আত্মা ছিল, তাই তার ঔষধ সম্পর্কে ধারণা ছিল। পরদিন ওয়ানকিং পাহাড়ে চলে যায় কিছু ঔষধের গাছ খোঁজার জন্য, আর সৌভাগ্যবশত সে সেখানে একটা ঔষধের গাছ পেয়েও যায়। সে ফিরে এসে বাইজিকে বলে সে যেন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কারণ তার বিশ্বাস তার শরীরে বিষ আছে। তবে বাইজি তার কথা বিশ্বাস করে না এবং তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে জানলো যে তার শরীরে বিষ আছে। তখন ওয়াংকিং তাকে বাহানা করে বলে সে স্বপ্নে দেখেছে যে তার শরীরে বিষ আছে। স্বাভাবিকভাবেই বাইজি তার কথা বিশ্বাস করে না এবং জিয়াওজিনকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। ওয়ানকিংও তার পিছু পিছু থাকে এবং বরাবরের মতোই তাকে বলতে থাকে সে যেন তাকে বিশ্বাস করে। তখনই সেখানে ওয়ানিও আসে। ওয়ানকিংকে অপমান করে কথা বলতে থাকে। এসব শুনে ওয়ানিউকে একটা থাপ্পড় দিয়ে বলে সে যেন মুখ সামলে কথা বলে। এতে করে তারা দুজনে অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং সে ওয়ানিউকে এগিয়ে দিয়ে বলে তার যদি সাহস থাকে তাহলে সে যেন তার সামনে আর একবার তাকে ছুঁয়ে দেখায়।
এটা বলার সাথে সাথে ওয়ান কিং ওয়ান ইউকে আরেকটা থাপ্পড় দিয়ে বলে, এই যে এখন আবারও তোমাকে থাপ্পড় দিলাম, এখন তুমি কি করবে? তারা দুজন মিলে ওয়ান কিং এর সাথে ঝগড়া করতে থাকে। তবে ওয়ান কিং আবারও বাইজির দিকে তাকিয়ে বলে সে সত্যি বলেছে। তাই বাইজি যেন তাকে একবার হলেও ডাক্তারের কাছে নিয়ে যায়। তখন বাইজি জিয়াওজিনকে বলে ডাক্তার ডেকে আনার জন্য। এরপরে সেন যখন আবারও ওয়ানটিংকে অপমান করতে যায় তখন বাইজি তাকে থামিয়ে বলে ওয়ানটিং তার স্ত্রী, সে থাকতে তার সামনে তার স্ত্রীকে অন্য কেউ অপমান করবে সেটা সে কখনোই সহ্য করবে না। ততক্ষণে জিয়াওজিন ডাক্তারকে ডেকে নিয়ে চলে এসেছিল। ওয়ানটিং বলে আমার শরীরে যে বিষ আছে আমি তার চিকিৎসা নিজেই করতে পারবো। ডাক্তার যেন শুধুমাত্র ওয়ানটিংকে পরীক্ষা করে। ওয়ান ইউ নিজেকে ডাক্তারের কাছে চেক করাতে চাইছিল না, তবে ওয়ানটিং জোর করে ওয়ান ইউ এর হাত ডাক্তারের কাছে দিয়ে দেয় এবং ডাক্তার চেক করে জানায় ওয়ান ইউ 2 মাসের গর্ভবতী। এটা শুনে সেন অনেক খুশি হয়, কিন্তু ওয়ানটিং তাকে বলে তাদের বিয়ে হয়েছে মাত্র কিছুদিন হলো, তাহলে ওয়ান ইউ 2 মাসের গর্ভবতী হয় কি করে? তার মানে কি তারা বিয়ের আগেই অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল? তারা দুজন বুঝতে পারে যে তারা দুজন সেখানে ফেসে গিয়েছে, তাই তারা দুজন তাড়াতাড়ি করে সেখান থেকে নিচে চলে যায়। তবে ওয়ানটিং তাদেরকে থামিয়ে ওয়ান ইউ এর হাতে পয়সা দিয়ে বলে ভবিষ্যতে যদি তাদের পরিবারের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তাহলে সে যেন এইটা দিয়ে নিজের বাচ্চাকে দেখাশোনা করে। ওয়ান ইউ রেগে পয়সাটা সেখানে ফেলে দিয়ে সেনের সাথে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় ওয়ান কিং আর বাইজি সেন পরিবারের সবার জন্য অনেক উপহার নিয়ে এসেছে। ম্যাডাম সাং ওয়ান কিংকে জিজ্ঞেস করে তুমি এত উপহার আমাদের জন্য এনেছো কেন? তুমি তো চাইলে কিছু উপহার তোমার বাপের বাড়িতেও পাঠাতে পারো। উত্তরে ওয়ান কিং বলে আমার স্বভাবের জন্য আমার বাবা মা আমাকে পছন্দ করে না, এখন এই সাং পরিবারই হচ্ছে আমার একমাত্র পরিবার। এসব বলে সে ইমোশনাল হয়ে কাঁদতে থাকে। তখন ম্যাডাম সাং বাইজিকে বকা দিয়ে বলে তার স্ত্রী কান্না করছে আর সে এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে, তার তো উচিত তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়া। বেচারা বাইজি এখন কি করবে সেটা বুঝতে পারে না। যাই হোক, এখন পরের সিনে দেখানো হয় ওয়ান কিং তার নিজের শরীরের বিষের প্রতিষেধ বানানোর জন্য কিছু ঔষধি গাছ সংগ্রহ করতে আবারও পাহাড়ে গিয়েছিল। তবে সে যতই গাছ সংগ্রহ করছিল না কেন সবই তার হাতে হাতে অদৃশ্য হয়ে যাচ্ছিল। ওয়ান কিং অবাক হয়ে ভাবতে থাকে গাছগুলো কোথায় চলে যাচ্ছে। তখনই সেখানে একজন বৃদ্ধ লোক আসে। ওয়ান কিং লোকটার পরিচয় জিজ্ঞেস করলে সে বৃদ্ধ লোকটি তাকে বলে সে তাকে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এসেছে। এতক্ষণে হয়তো তুমি বুঝতে পেরে গেছো যে তুমি টাইম ট্রাভেল করে অতীতে এসে গেছো। তোমাকে এই প্রাচীন যুগে একটা জীবন পার করতে হবে। এখানে তোমাকে পাঠানোর মূল কারণ হলো তুমি যেন এখানেও অর্থাৎ প্রাচীন যুগেও আধুনিক চিকিৎসার ব্যবস্থা করতে পারো। আর তোমার হাতে যে চিহ্নটা রয়েছে সেটার একটা বিশেষ ক্ষমতা রয়েছে। তুমি চাইলে যে কোনো ঔষধি গাছ বা ঔষধি জিনিসপত্র তোমার হাতে সংরক্ষণ করে রাখতে পারবে এবং সেই সংরক্ষণ করা গাছগুলো তুমি যখন চাইবে তখনই তোমার হাতের সামনে নিয়ে আসতে পারবে। সেই বৃদ্ধ লোক ওয়ান কিংকে একটা বই দিয়ে যায় যেখানে কিছু ঔষধের ফর্মুলা লেখা ছিল। এরপরে সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের সিনে আমাদেরকে বাইজিকে একটা ছেলের সাথে কথা বলতে দেখানো হয়। এই ছেলেটার নাম হলো লিয়ান। বাইজি তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? তখন লিয়ান বলে অনেকদিন হয়ে গেছে তুমি এখানে আছো, তাই আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এখানে তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে বাইজির অন্য কোনো পরিচয় আছে যেটা সে সবার থেকে গোপন করে রেখেছে। এর পরের সিনে আমাদেরকে ওয়ান কিংকে দেখানো হয় সে নিজে একটা মেডিসিন তৈরি করে খেয়ে নেয়। মেডিসিনটা খাওয়ার সাথে সাথে সে অনেক অসুস্থ হয়ে পড়ে। বাইজি তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে ওয়ান কিং তাকে বলে তার কোনো দরকার নেই। এটা বলে সে অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে বাইজিকে বলে তাকে মাউন্টেনে কিছু সময় একা থাকার ব্যবস্থা করে দিতে, সে সেখানে নিজের চিকিৎসা করবে। বাইজিও এতে রাজি হয়ে যায়। পরের সিনে দেখানো হয় ওয়ান কিং মাউন্টেনের একটা গুহায় বিভিন্ন পদ্ধতিতে নিজের চিকিৎসা করছে। রক্তবমির মাধ্যমে তার শরীর থেকে বিষ একটু একটু করে বের হয়ে যেতে থাকে। ওয়ান কিং একা একাই ব্যথায় ছটফট করছিল আর বাইরে বাইজি এবং জিয়ানচিন পাহারা দিচ্ছিল যাতে কেউ ভিতরে যেতে না পারে। তখনই সেখানে ওয়াং চলে আসে এবং খাবার দেওয়ার বাহানায় ওয়ান কিং এর সাথে দেখা করতে চায়। বাইজি তাকে ভেতরে যেতে না দিলে সে জোর করেই ভেতরে চলে যায়। তবে বাইজি আর জিয়াওজিন তাকে কোনোভাবেই ভেতরে যেতে না দিলে সে সেখানেই বসে সিন ক্রিয়েট করতে থাকে। তখনই ভেতর থেকে ওয়ান্টিং বেরিয়ে আসে। সেখানে উপস্থিত অনেকেই অবাক হয়ে যায় কারণ ওয়ান্টিং এখন দেখতে অনেক সুন্দর হয়ে গিয়েছিল। তাকে দেখে প্রথমে কেউই চিনতে পারে না, এমনকি বাইজিও তাকে দেখে চিনতে পারে না। আর ওয়ান তো বিশ্বাসই করে
না যে এটাই ওয়ান কিং। সে বলতে থাকে একটা মানুষ এই কয়দিনের মধ্যে এতটা পরিবর্তন হয় কিভাবে। তখন ওয়ান কিং বলে তাকে এতদিন বিষ দেওয়া হয়েছিল, তাই তার শরীর এত মোটা হয়ে ফুলে গিয়েছিল। তবে এখন সে যখন তার শরীরে সব বিষ বের করে ফেলেছে তখন সে আবার আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছে। ওয়ান কিং ওয়াংকে বলে সে এতটা অবাক হচ্ছে কেন, তাহলে কি সেই এতদিন ধরে তাকে বিষ দিয়ে এসেছে। ওয়াং এ কথা অস্বীকার করতে থাকে। তখনই সেখানে ম্যাডাম সং চলে আসে এবং ওয়াংকে মারতে মারতে সেখান থেকে নিয়ে চলে যায়। আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। বাইজি বাইরে গোসল করছিল। তখন ওয়ান কিং তাকে আড়াল থেকে দেখতে থাকে। ওয়ান কিং বাইজির শরীর দেখে একদম ফিদা হয়ে যায়। বাইজি তাকে এখান থেকে চলে যেতে বললে ওয়ান কিং তার সাথে ফ্লার্ট করতে থাকে। বাইজি ওয়ান কিংকে বলে তোমার নাক দিয়ে রক্ত পড়ছে। ওয়ান কিং তার নাকে হাত দিয়ে দেখে সত্যি তার নাক থেকে রক্ত পড়ছে, তাই সে লজ্জা পেয়ে তাড়াতাড়ি আড়ালে চলে যায়। বাইজিকে আসতে দেখে ওয়ান কিং তাড়াতাড়ি গিয়ে বিছানায় শুয়ে পড়ে। বাইজিও সেখানে এসে তার পাশেই শুয়ে পড়ে। বাইজি স্বাভাবিকভাবে তার পাশে শুয়ে পড়লে ওয়ান কিং তাকে বলে এখন কি তাকে সুন্দর লাগছে না। বাইজি বলে হ্যাঁ। তখন সে তাকে বলে তাহলে এখনো কেন সে তার দিকে তাকায় না। তবে বাইজি তার কোনো কথার উত্তর না দিয়েই ঘুমিয়ে পড়ে। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় ওয়ান কিং আবারও জঙ্গলে গিয়েছিল কিছু ঔষধের গাছ সংগ্রহ করার জন্য। তখনই সেখানে সে দুজন বাচ্চার চেঁচানোর আওয়াজ শুনতে পায়। জঙ্গলে জিয়াও চিং আর ওয়াং এর ছেলে দাও দাও খেলা করছিল। তখন তাদের ওপর কিছু মৌমাছি আক্রমণ করে দেয় আর তাদেরই চিৎকারের আওয়াজ মূলত ওয়ান কিং শুনতে পেয়েছে। মৌমাছিগুলো দাও দাওকে বেশি কামড়াচ্ছিল। জিয়াও জিন সেখান থেকে পালিয়ে আসলে তার পিছু পিছু মৌমাছিও চলে আসে। ওয়ান কিং সেই মৌমাছিগুলোকে নিজের দিকে আকৃষ্ট করে সেখান থেকে পালাতে থাকে এবং ওয়ান কিংকে বাঁচানোর জন্য কিছুক্ষণ পরেই সেখানে বাইজি উড়তে উড়তে চলে আসে এবং ওয়ান কিংকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। এটা দেখে ওয়ান কিং অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে আরো ভালোভাবে জড়িয়ে ধরে। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় দাও দাওকে যেহেতু অনেক বেশি মৌমাছি কামড়েছিল তাই তার অবস্থাও অনেক বেশি খারাপ ছিল। ওয়ান কিং তাকে দেখে বুঝতে পারে যে দাও দাওকে এই প্রাচীন যুগের ঔষধ দিয়ে সুস্থ করে তোলা সম্ভব নয়, তাই সে বৃদ্ধ লোকের কথা অনুযায়ী তার মডার্ন দুনিয়া থেকে কিছু ঔষধ আনার চেষ্টা করে। সে তার হাতে থাকা সেই চিহ্নের শক্তির মাধ্যমে সেখানে কিছু ঔষধ নিয়ে আসতে পারে। ওয়ান কিং সেই ঔষধগুলো পানিতে মিশিয়ে দাও দাওকে খাইয়ে দেয় এবং সূচের মাধ্যমে দাও দাওয়ের শরীরে থাকা মৌমাছির হুলগুলো তুলে ফেলে। ওয়ান কিং এর চিকিৎসা শেষ হতে না হতেই সেখানে ওয়াং চলে আসে এবং ওয়াং কিংকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর তাকে বলে সে যেন তার ছেলের কাছ থেকে দূরে থাকে। তখন ম্যাডাম সং ওয়ান কিংকে থামিয়ে বলে যদি এখন ওয়ান কিং না থাকতো তাহলে এতক্ষণে হয়তো তার ছেলে মারা যেত। ওয়ান কিং বলে সেখানে তো তারা দুইজনই ছিল, তাহলে মৌমাছি শুধুমাত্র কেন দাও দাওকে আক্রমণ করলো। তখন ম্যাডাম সং দাও দাওয়ের জামা চেক করে সেখানে কিছু ক্যান্ডি খুঁজে পায়। এই ক্যান্ডিটা ওয়াংই দাও দাওকে দিয়েছিল। এটা শুনে ম্যাডাম সং তাকে একটা থাপ্পড় দিয়ে বলে সে নিজেই নিজের ছেলেকে মারার বন্দোবস্ত করে ফেলেছিল আর এখন সে এসেছে অন্যের সাথে তর্ক করতে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় ওয়ান কিং তার হাতে জাদু ব্যবহার করে দেখছিল যে সে তার জাদু দিয়ে কি কি আনতে পারে। তখনই সেখানে হঠাৎ করে বাইজি চলে আসে। ওয়ান কিং বাইজিকে সেই মেডিসিনটা দিয়ে বলে তার পিঠে ওটা লাগিয়ে দিতে। বাইজি এই মেডিসিনটা দেখে অবাক হয়ে যায় কারণ এই মেডিসিনটা ছিল মডার্ন দুনিয়ার একটা মেডিসিন। বাইজির সন্দেহ হয়, তাই সে তাকে বলে এই মেডিসিনটা কি কাজ করবে। তবে সে যখন ওয়ান কিং এর পিঠের আঘাতে সেই মেডিসিনটা লাগায় তখন সে অনেক অবাক হয়ে যায় কারণ মেডিসিন লাগানোর কিছুক্ষণের মধ্যেই তার আঘাতটা অনেকটাই সেরে গিয়েছিল। তারা ধীরে ধীরে একে অন্যের কাছাকাছি আসতে শুরু করেছিল। ঠিক তখনই সেখানে জিয়াও জিন চলে আসে এবং সে মনে করে বাইজি হয়তো ওয়ান কিং এর সাথে খারাপ ব্যবহার করছে, তাই সে বাইজিকে ঘর থেকে বাইরে বের করে দিয়ে আসে। এরপর সে ওয়ান কিং এর কাছে এসে বলে আমি সবার কাছে শুনেছি আমাকে বাঁচাতে গিয়ে তুমি অনেক আঘাত পেয়েছো, তোমার কি অনেক ব্যথা করছে। ওয়ান কিং মজা করে বলে আমি তো ব্যথা পাইনি। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় ওয়ান কিং ছাতা নিয়ে তার শাশুড়ির কাছে গিয়েছিল কারণ বৃষ্টির মাঝে তার শাশুড়ি নদীতে এসেছিল কাপড় ধোয়ার জন্য। ম্যাডাম সং ওয়ান কিং এর এমন ব্যবহার দেখে অনেক খুশি হয়। ওয়ান কিং কাপড় তোলার সময় নদীতে কিছু শামুক পড়ে থাকতে দেখে। সে ম্যাডাম সংকে এটার বিষয়ে জিজ্ঞেস করলে ম্যাডাম সং বলে এগুলো তো এমনিতেই এখানে পড়ে থাকে। এরপরেই দেখা যায় ওয়ান কিং সেই শামুকগুলোকে বাড়িতে নিয়ে এসেছে। ম্যাডাম সং বলছিল এগুলো দিয়ে তুমি কি করবে। ওয়ান কিং তাকে জানায় এগুলো দিয়ে একটা সুস্বাদু খাবার রান্না করা যায়। প্রাচীন যুগে যেহেতু এই শামুক কেউ খেত না তাই ম্যাডাম সং এর কাছে এগুলো অনেক অদ্ভুত মনে হচ্ছিল। তবে ওয়ান কিং সেই শামুকগুলোকে রান্না করে সবাইকে খেতে দেয়। প্রথমে কেউই সেই শামুকগুলো খেতে চাইছিল না।
তখন ওয়াংকিং একটা শামুক হাতে নিয়ে সবাইকে চুষে খাইয়ে দেখায় যে এগুলোকে কিভাবে খেতে হয়। এটা দেখে একে একে সবাই সেগুলো খেতে শুরু করে এবং সবার কাছেই এই শামুকগুলো খেতে অনেক ভালো লাগে। ওয়াংকিং বলে এটা যেহেতু একটা রেসিপি তাই তারা চাইলে গ্রামের সবাইকেই খাওয়াতে পারে, এর মাধ্যমে তারা অনেক লাভবান হবে। ওয়াংটিং এর কথায় বাইজিও সমর্থন জানায় এবং তারা সবাই সিদ্ধান্ত নেয় যে পরদিনই তারা এই শামুকগুলো রান্না করে বিক্রি করবে। এরপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। বাইজি যখন ঘুমিয়েছিল তখন ওয়াংকিং তাকে আলতো করে স্পর্শ করতে যায়, তবে বাইজিও বলে সে যেন এখন কোনো দুষ্টুমি না করে আর চুপচাপ শুয়ে পড়ে, কারণ সকালে তাকে অনেক কাজ করতে হবে। আমাদেরকে পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। ওয়াংকিং সেই শামুকগুলো রান্না করে সবাইকে খাওয়ার জন্য বলছিল। সবাই সেই শামুকগুলোর দাম জিজ্ঞেস করলে ওয়াংকিং অনেক বেশি দাম চায়। তখন কেউই এত দাম দিয়ে সেগুলো কিনতে চাইছিল না, তবে ওয়াংকিং বলে এটা যদি একবার কেউ খেয়ে দেখে তাহলে সে আরো খেতে চাইবে। তখন একজন সাহস করে কিছু শামুক কিনে খায়, আর সে যখন সবাইকে জানায় এগুলো খেতে অনেক সুস্বাদু, তখন সবাই ওয়াংটিং এর থেকে সেই খাবারটা কিনতে চায় এবং তার দোকানে অনেক ভিড় পড়ে যায়। তখনই সেই পথ দিয়ে ওয়ান ইউ যাচ্ছিল। ওয়ান কিউকে এত ভালো থাকতে দেখে তার সহ্য হচ্ছিল না, সেজন্য সে সবাইকে গিয়ে বলতে থাকে এতদিন এগুলো তারা হাঁস মুরগিকে খাইয়েছে আর এখন তারা এগুলো নিজে খাচ্ছে। ওয়ানটিং জানায় এগুলো শামুকের নুডলস, আর সবার কাছে এগুলো ভালো লেগেছে বলেই তো তারা এগুলো খাচ্ছে, তাতে তারা এত হিংসে কেন হচ্ছে। এগুলো শুনে ওয়ান ইউ আর কিছু বলতে পারে না, তবে সে খেয়াল করে দেখে সেই দিক দিয়ে সিটি লর্ডের ছেলে যাচ্ছে। একটু পরেই দেখা যায় ওয়ানকিং এর দোকানে সিটি লর্ডের ছেলে আসে। ওয়ানকিং তাকে শামুকের নুডলস খেতে দিলে সিটি লর্ডের ছেলের গলায় একটা শামুক আটকে যায়। সিটি লর্ডের ছেলের যে গার্ড ছিল সে সিটি লর্ডের ছেলের মুখে আঙুল ঢুকিয়ে সেই শামুকটা বের করার চেষ্টা করে। তখন ওয়ানকিং বলে এভাবে শামুকটা বের করা যাবে না, তাকে যেন একটা সুযোগ দেওয়া হয়, তবে তাকে সিটি লর্ডের ছেলের কাছে যাওয়ার সুযোগ দেওয়া হয় না। তখনই সেখানে সিটি লর্ড চলে আসে। নিজের ছেলের এই অবস্থা দেখে সে অনেক ক্ষেপে যায়, আর ওয়ান ইউ তো সেখানেই আছে, সেও তাকে অনেক বেশি উস্কে দেয়। সিটি লর্ড ওয়ানকিং কে বন্দি করার আদেশ দিলে বাইজি তাকে প্রোটেক্ট করে বলে কার এত বড় সাহস হয়েছে যে তার সামনে তার স্ত্রীর গায়ে হাত দিবে। তখনও ওয়ানকিং তাদেরকে বলছিল তাকে যাতে একবার সিটি লর্ডের ছেলের কাছে যেতে দেওয়া হয়। এরপরেই বাইজি সেই গার্ডগুলোকে আটকায় এবং ওয়ানটিং সিটি লর্ডের ছেলেকে পেছন থেকে ধরে বুকে চাপ দিয়ে সেই শামুকটাকে বের করে আনে। আগের যুগে যেহেতু তেমন কোনো শিক্ষা পদ্ধতি ছিল না, তাই সিটি লর্ড মনে করে ওয়ানকিং হয়তো তার ছেলেকে বিষ দিয়েছে। ওয়ানকিং বলে আমাকে একটু সময় দিন, আমি এখনই প্রমাণ করে দেব যে এখানে আমার কোনো দোষ নেই। ওয়ানকিং সিটি লর্ডের ছেলেকে জিজ্ঞেস করে সে তো এখানে বসেই শিখিয়েছিল শামুকটা চুষে খেতে হবে, তাহলে সে আস্ত শামুক মুখের ভেতরে ঢুকিয়ে দিল কেন? তখনই সিটি লর্ডের ছেলে ওয়ান ইউকে দেখিয়ে বলে এই আন্টি আমাকে বলেছিল যেন আমি এই শামুক আস্তই খেয়ে নেই, তাহলে আমি আরো ভালো টেস্ট পাবো। এটা শুনতে পেয়ে ওয়ান ইউ তাকে নিষেধ করতে থাকে। তখন সিটি লর্ড বলে আমার ছেলে যেহেতু এখন সুস্থ আছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না, তবে এসব কিছুর মধ্যে দিয়ে ওয়ানকিং এর শামুকের নুডলস এর ব্যবসাটা নষ্ট হয়ে যায়। এর পরের সিনে দেখানো হয় ওয়ানকিং বাইজিকে নিয়ে তার বাপের বাড়ি গিয়েছিল। বাড়িতে ওয়ানকিং এর বাবা মা কেউ ছিল না, আর এখান থেকেও আমরা জানতে পারি ওয়ান ইউ এর বাবা মা হচ্ছে ওয়ানকিং এর আত্মীয়। ওয়ানকিং যখন তাদের কাছে গিয়ে তার বাবা মার বিষয়ে জিজ্ঞাসা করে তখন তারা তাকে জানায় ওয়ানকিং এর ওপর রাগ করে তারা তাদের সব সম্পত্তি বিক্রি করে দিয়ে এখান থেকে চলে গেছে। ওয়ানকিং এর এই কথা বিশ্বাস হয় না, তাই সে তাদের কাছে গিয়ে প্রমাণ চায়, তবে তারা ওয়ানকিং কে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তখনই ওয়ানকিং এর চোখ যায় সেখানে থাকা একটা বড় পাত্রের নিচে থাকা তার বাবা মার মেমোরিয়াল ট্যাবলেটের দিকে। ওয়ানকিং সে মেমোরিয়াল ট্যাবলেট গুলো বের করে আর তাদেরকে বলে তার মানে তার বাবা মা মারা গেছে। এটা বলে সে অনেক কান্না করতে থাকে। ইতোমধ্যেই সেখানে আশেপাশের লোকজন ভিড় করছিল। ওয়ানটিং বলতে থাকে তারাই তার বাবা মাকে মেরে এখন তাদের সম্পত্তি দখল করে বসে আছে। ওয়ানটিং হাতে অস্ত্র তুলে নেয় এবং ওয়ান ইউ এর বাবার একটা কানে আঘাত করে। ততক্ষণে সেখানে অফিসিয়ালরাও চলে আসে। বাইজি ওয়ানটিং কে শান্ত করে বলে অফিসিয়ালরা চলে এসেছে। অফিসিয়ালরা যখন জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে তখন ওয়ানটিং তাকে বলে এই দুইজন আমার বাবা মাকে মেরে আমাদের সব সম্পত্তি দখল করে নিয়েছে। সে এর কিছু প্রমাণও দেখায়। অফিসিয়ালরা বলে তারা যদি চায় তাহলে এই বিষয়টা নিয়ে কোর্টে নালিশ করতে পারে, সেখানে এদের দুজনের বিচার হবে। তবে ওয়ানকিং বলে সে এত কোর্টের ঝামেলার মধ্যে জড়াতে চায় না। তারা দুইজন যদি তাকে তার সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেয় তাহলে সে আর কোর্টে যাবে না। ওয়ান ইউ এর বাবা তাকে কিছু দিতে চাইছিল না, তবে ওয়ান ইউ এর মা বলে তাকে সবকিছু দিয়ে দাও, না হলে আমাদের এই বয়সে জেলে যেতে হবে। এরপরেই তারা ওয়ানটিং এর সমস্ত সম্পত্তি তাকে ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ওয়ান ইউ এই বাড়ি থেকে চলে যেতে চাইছিল না, তবে তার বাবা মা তাকে জোর করে নিয়ে যায়। ফেরার সময় বাইজি ওয়ানটিং কে বলে
আমি আসলে সং পরিবারের আসল ছেলে নই। কিছু বছর আগে আমি এই সং পরিবারে এসেছিলাম, আর সেখান থেকে তারা আমাকে তাদের ছেলের মতো করে মানুষ করেছে। এভাবে কথা বলে হাঁটতে হাঁটতে হঠাৎ করে ওয়ান্টিং পড়ে যেতে থাকে। তখন বাইজি এটা দেখতে পেয়ে তাকে রোমান্টিক পদ্ধতিতে ধরে ফেলে। এখানে একটা রোমান্টিক সিচুয়েশনের সৃষ্টি হয়। ওয়ান্টিং তো বাইজিকে কিস করতে চায়। একটু পরে যখনই তারা একে অপরকে কিস করতে যাবে তখনই সেখানে আবারও জিয়াওজিন চলে আসে। জিয়াওজিকে দেখে ওয়ানকিং বাইজিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর জিয়াওজিনকে কিস করে বলে, তোমার কি কিছু হয়েছে? এখানে সিন কাট হয়। এরপরের সিনে আমাদেরকে দেখানো হয় ওয়ানকিং যখন একা একা ঘরে বসেছিল তখন হঠাৎ করে তার কাছে একটা কন্ডোমের প্যাকেট চলে আসে। ওয়ানকিং কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করে তার কাছে এটা কেন আসলো। তবে তখনই সেখানে বাইজি চলে আসে এবং সে প্যাকেটটা হাতে নিয়ে তাকে জিজ্ঞাসা করে এটা কি জিনিস। ওয়ানকিং লজ্জা পেয়ে বাইজির হাত থেকে সেটা নিয়ে দৌড়ে গিয়ে শুয়ে পড়ে। আমাদেরকে সকালের দৃশ্য দেখানো হয়। ওয়ানটিং সবসময়ের মতোই পাহাড়ে গিয়েছিল কিছু ঔষধি গাছ সংগ্রহ করার জন্য। তখন সে সেখানে লিয়ান নামের সেই লোকটাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। প্রথমে সে তাকে দূর থেকে খুঁচিয়ে চেক করে দেখে যে সে আসলে বেঁচে আছে কিনা। লিয়ানের একটুখানি জ্ঞান ফিরলে সে ওয়ানকিংকে বলে, আমি কোনো খারাপ লোক নই, তুমি আমাকে দয়া করে বাঁচাও। এটা বলে সে আবারও অজ্ঞান হয়ে যায়। তখন ওয়ানটিং তার আঘাতটা দেখে এবং তার পাওয়ার ব্যবহার করে সেখানে অপারেশন করার জন্য কিছু যন্ত্রপাতি নিয়ে আসে আর সেখানেই লিয়ানের ছোটখাটো একটা সার্জারি করে ফেলে। অন্যদিকে বাইজির কাছেও একটা কবুতরের মাধ্যমে খবর চলে আসে যে লিয়ান জঙ্গলে আহত হয়ে পড়ে আছে। ওয়ানকিং কোনো কিছু একটা আনার জন্য সেখান থেকে কিছু সময়ের জন্য চলে গিয়েছিল। যখন সে আবারও সেখানে ফিরে আসে তখন সে সেখানে বাইজিকে দেখতে পায়। তারা দুজনেই একে অপরকে এখানে দেখে অনেক অবাক হয়। বাইজি ওয়ানকিংকে দেখে প্রশ্ন করতে থাকে, তুমি এখানে কি করছো? ওয়ানকিং তাকে বলে, আমি তো পাহাড়ে এসেছিলাম কিছু ঔষধি গাছ সংগ্রহ করার জন্য। তখনই এখানে একটা আহত লোককে দেখে আমি শুধুমাত্র তাকে সাহায্য করেছি আর এখন আমি তাকে একটা ঔষধ দেওয়ার জন্য এসেছি। বাইজি তাকে বলে, আমাকে সেই মেডিসিনটা দাও, আমি তার আঘাতে মেডিসিন লাগিয়ে দিব। ওয়ানটিং তখন সেই মেডিসিনটা তাকে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বাইজি লিয়ানের আঘাত দেখে বলতে থাকে, দেখো মনে হচ্ছে কোনো অভিজ্ঞ ডাক্তার তার চিকিৎসা করেছে। বাইজিকের মনে ওয়ানকিং এর প্রতি একটু সন্দেহ হতে থাকে। তখনই সেখানে লিয়ানের জ্ঞান ফিরে আসে আর সে বাইজিকে বলতে থাকে, ওই মেয়েটা আমার প্রাণ বাঁচিয়েছে এবং কারা লিয়ানের উপরে আক্রমণ করেছিল সেটা জানার আগেই সে ওখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাই বাধ্য হয়ে বাইজি লিয়ানকে তার বাড়িতে নিয়ে আসে। ওয়ানটিং তাকে দেখে বুঝতে পারে না যে সে কেন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। তখনই সে লিয়ানের পিঠে দুইটা সূচ ফুটানো দেখতে পায়। এই দুইটা বিষাক্ত সূচের কারণেই মূলত লিয়ান বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। ওয়ানকিং প্রথমে সেই দুইটা সূচ বের করে এবং প্রাথমিক চিকিৎসা করার পর তাকে রেস্ট করার জন্য রেখে দেয়। লিয়ানের চিকিৎসা শেষে ওয়ানটিং যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন বাইজি তাকে দাঁড় করায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে জিজ্ঞেস করবে না এই ছেলেটা আসলে কে? তবে ওয়ানকিং তাকে বলে, প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত কিছু বিষয় থাকে যা সে অন্য কারোর সাথে শেয়ার করতে পছন্দ করে না। এটা হয়তো বাইজির কোনো ব্যক্তিগত বিষয়, তাই সে যদি না চায় তাহলে সে তাকে কিছুই জিজ্ঞেস করবে না। বাইজি লিয়ানের চিকিৎসা করার জন্য ওয়ানকিংকে কিছু টাকা দেয়। টাকা দেখে ওয়ানকিং অনেক খুশি হয়ে যায় এবং সেই টাকাটা নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমাদেরকে দাও দাওকে দেখানো হয়। তাকে ওয়ানিও একটা চকলেট খেতে দিয়েছিল আর তাকে জিজ্ঞাসা করছিল তার কি এটা ভালো লেগেছে। দাও দাও তাকে হ্যাঁ বলে। তখন ওয়ানিও তাকে বলে সে তাকে প্রতিদিন এরকম অনেক চকলেট খেতে দিবে, তবে তার বিনিময়ে তাকে একটা কাজ করতে হবে। এরপর সে দাও দাও এর কানে কানে কিছু একটা বলে। এর পরের সিনে আমাদেরকে দাও দাও আর জিয়াওজিনকে একসাথে দেখানো হয়। তারা দুজন একসাথে কোথায় একটা যাচ্ছিল। তখনই হঠাৎ করে দাও দাও পেটে ব্যথার বাহানা করে সেখান থেকে চলে যায়। তখনই আমরা সেখানে একটা লেকের ধারে সিটি লর্ডের ছেলেকে বসে থাকতে দেখি। ওয়ার্নিও তার পাশে থাকা লোককে ডেকে কিছু একটা বলে। এরপর আমাদেরকে কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়। জিয়াওজিন আর সিটি লর্ডের ছেলে দুইজনই পানিতে পড়ে গিয়েছিল আর এখন তারা দুজনেই অজ্ঞান অবস্থায় আছে। কিছুক্ষণের মধ্যে জিয়াওজিনের জ্ঞান ফিরে আসে আর সিটি লর্ড তার ছেলের এই অবস্থার জন্য তাকেই দায়ী করতে থাকে। জিয়াওজিন বলতে থাকে সে কিছুই করেনি। ততক্ষণে জিয়াওজিনকে খুঁজতে খুঁজতে ওয়ানকিং সেখানে চলে আসে। সিটি লর্ড ওয়ানকিংকে বলে, তোমার ছেলে আমার ছেলেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে। তখন জিয়াওজিন বলতে থাকে সে তো তার ছেলেকে পানি থেকে উঠানোর চেষ্টা করছিল। ওয়ানটিং সিটি লর্ডের ছেলের চিকিৎসা করতে চায়, তবে সে তার ছেলের চিকিৎসা তার কাছে করতে দিতে রাজি হচ্ছিল না। তখন ওয়ানকিং জোর করেই সিটি লর্ডের ছেলের বুকে চাপ দিতে থাকে যাতে তার পেট থেকে
সবগুলো পানি বেরিয়ে যায়। ওয়ান ইউ তাকে আটকাতে গেলে জিয়াওজিন তার হাতে কামড় দেয়। বুকে চাপ দেওয়ার পরেও সিটি লর্ডের ছেলের জ্ঞান ফিরে না। তখন ওয়ান্টিং তার মুখ দিয়ে সিটি লর্ডের ছেলের মুখে অক্সিজেন ঢোকানোর চেষ্টা করে। এসব দেখে আশেপাশের লোকজন বলতে থাকে ওয়ান্টিং এত নির্লজ্জ হয়েছে যে সে একটা বাচ্চা ছেলের সাথে এরকম কাজ করছে। আর ওয়ান ইউ তো এটা ওটা বলেই যাচ্ছিল। সিটি লর্ডও ওয়ান কিংকে বলছিল তার ছেলের যদি কিছু হয় তাহলে সে তাকে ছেড়ে দেবে না। তবে তখনই সিটি লর্ডের ছেলের জ্ঞান ফিরে আসে আর সে কিছু না দেখা সত্ত্বেও জিয়াওজিনকে দোষী বলতে থাকে। তখনই সেখানে বাইজি চলে আসে আর সে সিটি লর্ডকে বলে তার কাছে কি জিয়াওজিনের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে। সে প্রমাণ ছাড়া এভাবে কাউকে দোষারোপ করতে পারে না। তখন ওয়ান কিং নদীর ধারে সেই জায়গাটায় যায় যেখানে সিটি লর্ডের ছেলে বসেছিল। সে যে জায়গাটায় বসেছিল তার থেকে একটু দূরে একটা বড় পায়ের ছাপ ছিল। এই পায়ের ছাপটা দেখে বোঝাই যাচ্ছিল যে এটা বড় কোনো মানুষের পায়ের ছাপ। সে এই পায়ের ছাপটা সিটি লর্ডকে দেখায় আর তাকে বলে এই পায়ের ছাপটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা কোনো বড় মানুষের পায়ের ছাপ। সেই পায়ের ছাপটা সে সিটি লর্ডকে ভালোভাবে দেখিয়ে বলে যে জিয়াওজিনের পক্ষে এই জায়গায় দাঁড়িয়ে থেকে তার ছেলেকে ধাক্কা দেওয়া সম্ভব নয়, কারণ এত দূর থেকে তার হাত ওই পর্যন্ত পৌঁছাবে না। এই কাজটা কোনো বড় মানুষই করতে পারে। সেখানে দাঁড়িয়ে থাকা ওয়ান ইউ আর সেই লোকটা আস্তে আস্তে সেখান থেকে চলে যেতে থাকে। এটা দেখে বাইজি বুঝতে পেরে যায় যে এই লোকটাই এসব কিছু করেছে। এটা বুঝতে পেরে সেই লোকটাকে চেপে ধরা হলে সেই লোক সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। লোকটা কোনোভাবেই ওয়ান ইউ এর নাম কারোর সামনে বলে না। আর এখানেই আরো একবার প্রমাণ হয়ে যায় যে ওয়ান কিং আর তার পরিবারের এখানে কোনো দোষ নেই। এখানে এই সিনটা কাট হয়ে যায়। পরের সিনে আমাদেরকে দেখানো হয় ম্যাডাম সং দাও দাওকে বকছিল, কারণ সে ইচ্ছা করেই তার ভাইকে ফাঁসানোর চেষ্টা করেছিল। তখন দাও দাও ম্যাডাম সংকে প্রশ্ন করে কে তার ভাই। তারা কেউই তো এই পরিবারের অংশ নয়, বাহিরের লোকের জন্য তার সাথে এরকম ব্যবহার কেন করছে। এসব শুনে ম্যাডাম সং অনেক রেগে যায় আর তাকে বলে তার সাহস কি করে হলো এভাবে কথা বলার। ওয়ান দাও দাওকে আটকানোর অনেক চেষ্টা করে, তবে দাও দাও জিয়াওজিন আর বাইজিনদের অনেক অপমান করে কথা বলে। এসবের মাঝে হঠাৎ করে সেখানে জিয়াওজিন অজ্ঞান হয়ে যায়। তখন ওয়ান কিং তার কপালে হাত দিয়ে দেখে তার অনেক জ্বর এসেছে। ওয়ান কিং আর বাইজি জিয়াওজিকে জলদি তাদের ঘরে নিয়ে যায় এবং তার চিকিৎসা করতে শুরু করে। জিয়াওজিনের শরীরে অনেক বেশি জ্বর ছিল, তাই ওয়ান কিং তার পুরো শরীরে একটা মেডিসিন মাখিয়ে দেয়। এই মেডিসিনটা মাখানোর সময়ই ওয়ান কিং জিয়াওজিনের পিঠে একটা ট্যাটু দেখতে পায়। তারা দুজনের কেউই এই ট্যাটু সম্পর্কে কিছুই বুঝতে পারে না। তারা সেখানে এই বিষয়ে কথা বলছিল। তখনই সেখানে লিয়ান এসে বাইজিকে ডেকে নিয়ে যায়। লিয়ান বাইজিকে বলে তুমি রাজ্য থেকে চলে আসার পর সবকিছুই ঠিক ছিল, তবে এখন ধীরে ধীরে রাজ্যের অবস্থা খারাপ হচ্ছে। খুব শীঘ্রই তোমাকে রাজ্যে ফিরে যেতে হবে। এরপর লিয়ান জিয়াওজিনের কাছে আসে এবং কৌশলে ওয়ান কিংকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে নিজে জিয়াওজিনের পিঠের সেই চিহ্নটা দেখে আর কিছু একটা ভাবতে থাকে। তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জিয়াওজিন একটা বাচ্চা মেয়ের সাথে খেলা করছিল। জিয়াওজিনের গায়ের পোশাক দেখে তাকে কোনো রয়্যাল পরিবারের সন্তান বলে মনে হচ্ছিল, তবে এখানে আমরা এই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা পাই না। পরের সিনে দেখতে পাই লিয়ান আর বাইজি আবারও কথা বলছিল। লিয়ান বলে আমাদের রাজ্যের রাজা এখন অসুস্থ আর রাজার এই অসুস্থতার সুযোগ অন্য রাজ্যের রাজারা নিতে পারে, তাই আমাকে আগামীকালই এখান থেকে চলে যেতে হবে। বাইজিও তার সাথে যেতে রাজি হয়, তবে যাওয়ার আগে তারা সেসব জায়গায় একটা পোস্টার লাগিয়ে দিতে বলে একটা ভালো ডাক্তার খোঁজার জন্য। বাইজির কথা মতো সব জায়গায় একজন ভালো ডাক্তার খোঁজার জন্য পোস্টার লাগানো হয় এবং একটা পোস্টার ওয়ান কিং এর গ্রামেও লাগানো হয়েছিল। সেখানে ওয়ান ইউও সেই পোস্টটা দেখতে পায় আর মনে মনে আবারও একটা শয়তানি ফোন দিয়ে আটতে থাকে। ওয়ান ইউ ওয়াং এর কানে কানে কিছু একটা বলে এবং তার হাতে কিছু টাকা দেয়। এরপরই ওয়াং সেই পোস্টারটা দেয়াল থেকে তুলে হাতে নেয় আর তাদের সবাইকে বলে সে একজন ডাক্তারকে চিনে যে রাজাকে খুব দ্রুত সুস্থ করে তুলতে পারবে। সেখানে থাকা অফিসিয়ালরাও সে কথাটা শুনে নেয় আর তারা ওয়াংকে জিজ্ঞাসা করে সে কে, আমাদেরকে তার কাছে নিয়ে যাও। তখন ওয়ান তাদেরকে বাড়িতে নিয়ে যায়। ওয়ান্টিং ঘর থেকে বাহিরে বেরিয়ে দেখে সেখানে অফিসিয়ালরা এসেছে। তাদেরকে দেখে সে জিজ্ঞাসা করে তারা এখানে কেন এসেছে। তখন ওয়াং তাকে সব ঘটনা খুলে বলে। এখন এখানে যে ডাক্তারের বিজ্ঞাপনটি দেওয়া ছিল সেখানে একটা শর্তও ছিল, যদি কোনো ডাক্তার রাজাকে সুস্থ করে না তুলতে পারে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর সেজন্যই এখন ওয়ান কিং রাজার চিকিৎসা করার জন্য যেতে চাইছিল না। তবে তার এরকম কথা শুনে অফিসিয়ালরা তার উপরে রেগে যায় আর তাকে বলে তার এত বড় সাহস, তারা এত দূর থেকে তাকে নিতে এসেছে আর সে নাকি বলছে সে তাদের সাথে যাবে না। যদি সে এখনই তাদের সাথে না যায় তাহলে সে তাদের পরিবারকে মেরে ফেলবে। এটা শুনে ওয়ান
ওয়ান কিংকে অনুরোধ করতে শুরু করে যাতে সে রাজার চিকিৎসা করার জন্য রাজি হয়ে যায়, কারণ এখন যদি সে রাজি না হয় তাহলে তারা তার পুরো পরিবারকে মেরে ফেলবে। এখন ওয়ান কিং কি করবে সেটা সে বুঝতে পারছিল না। তখনই সেখানে লিয়ান আর বাইজি চলে আসে। তারা যখন এসব ঘটনা জানতে পারে তখন বাইজি ওয়াং কিংকে শান্ত করে আর তাকে রাজার চিকিৎসা করার জন্য যেতে বলে। যেহেতু লিয়ান আর বাইজি আগামীকাল এখান থেকে চলেই যাচ্ছিল, তাই তারা ওয়ান কিংকেও তাদের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমাদেরকে পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। বাইজি ওয়াং কিং আর ম্যাডাম সং সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ওয়াং এর স্বামী এসে তার হয়ে তাদের কাছে ক্ষমা চায়। তখনই ওয়াং ছুটে এসে তার স্বামীর পা ধরে তার কাছ থেকে আরো একবার সুযোগ চায়, কিন্তু তার স্বামী তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় তারা সবাই রাজপ্রাসাদে চলে এসেছে এবং ভেতরে রাজার কাছে শুধুমাত্র ওয়ান কিংকেই যেতে দেওয়া হয়। ভেতরে গিয়ে ওয়ান কিং দেখতে পায় রাজার পাশে রানী বসে আছে। ওয়ান কিং রাজার নার্ভ চেক করে তাদেরকে বলে তার শরীরে বিষ আছে, সে এমনি এমনি অসুস্থ হয়ে যায়নি। এটা শুনে রানী অনেক রেগে যায় আর ওয়ান কিংকে একটা থাপ্পড় দিয়ে বলে সে কি বলতে চাইছে, আমরা ইচ্ছা করে রাজাকে মারার চেষ্টা করছি। চেঁচামেচির আওয়াজ শুনে সেখানে লিয়ান আর বাইজি ভেতরে চলে আসে। এখানে রানীর সাথে বাইজির কথা শুনে ওয়ান কিং বুঝতে পারে বাইজির আসলে অন্য কোনো পরিচয় আছে। তবে সে সেখানে কোনো কথা বলে ওঠার আগেই রাজা সেখানে রক্ত বমি করতে থাকে। এটা দেখে রানী ওয়ান কিংকে বন্দি করতে বলে। তবে লিয়ান আর বাইজি মিলে সেখানকার সব সৈন্যদের সাথে লড়াই করে আর রানীকে আটকে ফেলে। আর ওয়ান কিং তার মডার্ন দুনিয়ার পদ্ধতিতে রাজার চিকিৎসা করে। কিছুক্ষণের মধ্যে রাজার জ্ঞান ফিরে আসে এবং রাজা তাদের কাছ থেকে সবকিছু শোনার পরে ওয়ান কিংকে তার চিকিৎসা করার অনুমতি দিয়ে দেয়। এরপরেই ওয়ান কিং রাজার চিকিৎসা করে। তবে চিকিৎসা করার সময় ওয়ান কিং রাজার কাঁধে সেই একই জায়গায় জিওজিনের মতো ট্যাটু দেখতে পায়। এটা দেখে ওয়ান কিং এর একটু সন্দেহ হয়, তবে সে তখন রাজাকে এই বিষয়ে কিছুই বলে না। ওয়ান কিং এর চিকিৎসার পর রাজা এখন বেশ সুস্থ হয়ে উঠেছে, তাই রাজা খুশি হয়ে তাদেরকে 1000 স্বর্ণ মুদ্রা উপহার দেয় এবং দক্ষিণে একটা প্যালেস দেয় তাদেরকে থাকার জন্য। এখানে রানী রাজার সামনে ভালো সাজার জন্য ওয়ান কিং এর মিথ্যা মিথ্যা প্রশংসা করতে থাকে। গাড়িতে করে ফিরে যাওয়ার সময় লিয়ান বাইজিকে ইশারা করে বলে তুমি কিন্তু সুযোগ বুঝে ওয়ান কিংকে সবকিছু খুলে বলবে, না হলে সে তোমাকে ভুল বুঝতে পারে। বাইজিও তার এই কথায় সম্মতি জানায়। এদিকে ওয়ান কিং আর জিয়াওজিন জানালা দিয়ে বাহিরের শহরটা দেখতে দেখতে যাচ্ছিল। সেই শহরেই তখন ওয়ান ইউ উপস্থিত ছিল। ওয়ান কিং ওয়ান ইউকে দেখতে না পেলেও ওয়ান ইউ ওয়ান কিংকে ঠিকই দেখতে পায়। যাই হোক, একটু পরে তারা সবাই প্যালেসে পৌঁছে যায়। লিয়ান তাদের সবাইকে সেখানে পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায়। প্যালেসের ভেতরে পৌঁছে যাওয়ার পর তারা জিয়াওজিনকে ঘুম পাড়িয়ে দেয়। এরপরেই বাইজি ওয়ান কিং এর সাথে আলাদা করে কথা বলতে চায়। বাইজি ওয়ান কিংকে বলে আমি এতদিন তোমার কাছে আমার আসল পরিচয় সম্পর্কে কিছু বলিনি। আমি আসলে এই রাজ্যের একজন জেনারেল। আমি রাজার অনেক কাছের একজন লোক। রাজা আমাকে অনেক বিশ্বাস করে, তাই আমি এই রাজ্যের একটা সিক্রেট মিশনের কাজে এতদিন নিজের পরিচয় গোপন করে রেখেছিলাম। এসব কথা শুনে ওয়াং কিং সবকিছুই বুঝতে পারে, তাই এই বিষয়ে সে তাকে আর কিছুই বলে না। এবার আমাদেরকে রাজার আরেক ভাইকে দেখানো হয়। তার কাছে চিঠির মাধ্যমে খবর চলে এসেছে। সেখানে লেখা ছিল জেনারেল সং আর তার ওয়াইফ রাজ্যে ফিরে এসেছে এবং জেনারেলের স্ত্রী ইতোমধ্যেই রাজ্যের একজন বড় ডাক্তার হিসেবে পরিচিতি পেয়েছে। তখনই তার কাছে তার একজন গার্ড এসে জানায় সেন আর তার স্ত্রী তার সাথে দেখা করতে এসেছে। এর পরের সিনে আমাদেরকে আবারও বাইজি আর ওয়ান কিংকে দেখানো হয়। ওয়ান কিং তার হাতের পাওয়ার বাইজিকে দেখাচ্ছিল। এই সব কিছু দেখে বাইজির ওয়ান কিং এর প্রতি সন্দেহটা আরো বেশি বেড়ে যায়। তবে তখনই সেখানে হঠাৎ একজন দাসী এসে জানায় রানী অসুস্থ হয়ে পড়েছে, তাই ওয়ান কিংকে এখনই তার চিকিৎসা করার জন্য সেখানে যেতে হবে। এটা শুনে তারা দুজন প্রাসাদে চলে যায়। তবে এবারও ভিতরে শুধুমাত্র ওয়ান কিংকে যেতে দেওয়া হয়। ওয়ান কিং ভেতরে যাওয়ার পর সেখানে ওয়ান ইউকে দেখতে পায়। রানী ওয়ান ইউকে তার বোন হিসেবে পরিচয় করিয়ে দেয়। তখন ওয়ান কিংও তার সাথে আর কথা বাড়ায় না এবং তার মেডিসিন বক্স থেকে একটা মেডিসিন বের করে আনে। তবে রানীকে কোনো রকম মেডিসিন দেওয়ার আগেই হঠাৎ করে রানী অসুস্থ হওয়ার ভান করে। আর এদিকে ওয়ান ইউ বলতে থাকে তুমি রানীকে বিষ দিয়েছো। এটা বলেই সে এখনই দাসীদেরকে ওয়ান কিংকে বন্দি করতে বলে। তবে তখনই সেখানে রাজা চলে আসে। ওয়ান ইউ রাজাকে বলে এই মেয়েটা রানীকে বিষ দিয়েছে। রাজা ওয়ান ইউকে থাপ্পড় দিয়ে বলে তোমার সাহস কি করে হয় সরাসরি রাজার সাথে এভাবে কথা বলার। এরপর রাজা ওয়ান কিংকে জিজ্ঞাসা করে তার হাতে এটা কিসের ঔষধ। তখন ওয়ান কিং বলে এটা স্বাভাবিক একটা ওষুধ। এই ঔষধটা খেলে কারোই কোনো ক্ষতি হবে না, বরং উল্টো রানীর বাচ্চার আরো ভালো হবে। রাজা তার সাথে একটা ডাক্তারকে ডেকে নিয়ে এসেছিল। সেই ডাক্তার রানীকে চেক করে জানায় রানীর শরীরে কোনো বিষ নেই। এরপর সেই
ডাক্তার ওয়াংকিং এর হাতের ওই ঔষধটা চেক করে জানায় এই ঔষধটা তো অনেক দুর্লভ, অনেক বছর আগে পৃথিবী থেকে এই ঔষধটা বিলুপ্ত হয়ে গিয়েছিল। এসব শুনে রাজা ওয়াংকিং এর প্রতি আরো বেশি খুশি হয়ে যায় এবং তাকে আরো বেশি পুরস্কার দেয়। আমাদেরকে এবারে রাতের দৃশ্য দেখানো হয়। ওয়ানিউ এর অ্যালার্জি হয়েছিল, তার পুরো শরীর অনেক চুলকাচ্ছিল। সে নিজের শরীর চুলকাতে চুলকাতে সেনের কাছে ওয়ানকিং এর বিচার দিচ্ছিল। পরের দিন সকালে বাইজি ওয়ানকিং আর জিয়াওজিনকে নিয়ে কোন একটা জায়গায় এসেছিল। সেখানে বাইজি তার নিজের কাজে চলে গেলে জিয়াওজিন তার নিজের মতো দৌড়াদৌড়ি করতে থাকে। ওয়ানকিংও তাকে ধরার জন্য পিছু পিছু চলে যায়। জিয়াওজিন একটা সুন্দর ফুলের বাগান দেখে সে ওই বাগানের ভেতরে চলে যায়। ওয়ানকিং যখন সেদিকে পৌঁছায় তখন সে জিয়ানজিনের চিৎকার শুনতে পায়। আসলে রানী আগে থেকে এই বাগানে উপস্থিত ছিল আর সে জিয়াওজিনকে দেখে তাকে নিজের কাছে বন্দি করে রেখেছে। এখানে রানী জিয়াওজিনের কাঁধে সেই চিহ্নটা দেখতে পায়। ওয়ানকিং যখন সেখানে পৌঁছায় তখন ওয়ানিউ জিয়াওজিনের গায়ে গরম পানি ছুড়ে দেয় আর জিয়াওজিনকে বাঁচাতে গিয়ে সেই পানিটা ওয়ানকিং এর গায়ে পড়ে। তবে এরপরও ওয়ানকিং নীল ডাউন হয়ে রানীর কাছে ক্ষমা চায়। জিয়াওজিন তাকে থামিয়ে বলে, তুমি কেন ক্ষমা চাইছো? আমি তো তাকে কোনো আঘাত করিনি। তার কথা শুনে ওয়ানিউ অনেক রেগে যায় এবং তাকে আঘাত করতে চায়। তবে তখনই সেখানে বাইজি চলে আসে। বাইজিও রানীর কাছে ক্ষমা চায় এবং তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে রানী তো তাদেরকে এত সহজে ছেড়ে দেবে না। রানী কিছু করার আগেই সেখানে রাজার একজন দাস চলে আসে এবং বাহানা করে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। বাইজি ওয়ানকিং কে নিয়ে প্যালেসে ফিরে আসে এবং বাইজি ওয়ানকিং এর যে জায়গায় গরম পানি পড়েছিল সেই জায়গায় মেডিসিন লাগিয়ে দিতে থাকে। তখন ওয়ানকিং এর ব্যথা লাগলে সে একটু চিৎকার করে ওঠে। এটা আবার বাইরে থেকে জিয়াওজিন শুনতে পায়। এটা শুনে সে তার বাবাকে বলতে থাকে, তুমি আবার আমার মাকে ব্যথা দিচ্ছ কেন? তখনই সেখানে একজন দাস এসে তাদেরকে জানায় বাইলং রাজ্যের রাজা এই রাজ্যে এসেছে, তাই টই রাজ্যের রাজা তাকে এখন সেখানে যেতে বলেছে। আমাদের কোর্টের দৃশ্য দেখানো হয়। বাইলং এর রাজা এই রাজ্যের রাজাকে বলছিল, আমাদের রাজ্য অনেকগুলি, তবে এই রাজ্য আমাদের রাজ্য থেকে অনেক এগিয়ে আছে। সেজন্য আজকে আমি এখানে একটা প্রতিযোগিতার প্রস্তাব নিয়ে এসেছি। আমাদের দুই রাজ্যের মধ্যে 3 রাউন্ডের একটা প্রতিযোগিতা হবে। যদি আমাদের রাজ্য হেরে যায় তাহলে আমরা 1000 সমৃদ্ধশালী ঘোড়া দিব, আর যদি এই রাজ্য হেরে যায় তাহলে এই রাজ্যের যে মূল্যবান টোকেনটা আছে সেই টোকেনটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এটা যেহেতু অনেক বড় একটা বিষয় ছিল তাই রাজা এটা নিয়ে একটু চিন্তা করতে থাকে। ততক্ষণে সেখানে বাইজি আর ওয়াংকিং চলে আসে। ওয়াংকিং তাদের এসব কথা শুনতে পায় এবং রাজার সামনে গিয়ে বলে, এই রাজ্যের পক্ষ থেকে আমি এই প্রতিযোগিতায় অংশ নিব। তবে এই রাজ্যের যেসব অফিসিয়ালরা সেখানে উপস্থিত ছিল তারা বলতে থাকে, আমাদের একজন মহিলার ওপর এইভাবে বিশ্বাস করা ঠিক হবে না। তবে রাজা বলে, এটা এখন আর শুধুমাত্র পুরস্কারের কথা নয়, এটা এখন আমাদের রাজ্যের সম্মানের বিষয়। আর আমার ওয়াংকিং এর উপর পুরো বিশ্বাস আছে, সে অবশ্যই এই প্রতিযোগিতায় বিজয়ী হবে। ওয়াংকিংকে নিয়ে বাইলিং রাজ্যের লোকেরাও মজা করতে থাকে। তবে ওয়াংকিং তাদেরকে বলে, প্রতিযোগিতা শেষেই দেখা যাবে কে আসলে প্রকৃত ক্ষমতাবান। এরপর এই প্রতিযোগিতার প্রথম রাউন্ড শুরু হয়ে যায়। প্রথম রাউন্ডটি ছিল বিচক্ষণতার। তাদের দুজনকেই 2টা হিসাবের খাতা দেওয়া হয়। ওয়ানকিং কোন রকম যন্ত্র ছাড়াই শুধুমাত্র খাতা দেখে সেই খাতার সমস্ত ভুল খুঁজে বের করে, আর অন্যজন গণনাকারী যন্ত্র নিয়েও ঠিকমতো ভুলগুলো খুঁজে বের করতে পারে না। তাই প্রথম রাউন্ডেই ওয়ানকিং বিজয়ী হয়। পরের দ্বিতীয় রাউন্ড শুরু করা হয়। দ্বিতীয় রাউন্ড ছিল দক্ষতার। সেখানে কিছু মাটি বিস্কিটের মতো জিনিস একটার পর একটা সাজিয়ে একটা স্তূপ তৈরি করা হয়। প্রথমে লোকটা একটা হাতুড়ি দিয়ে সেই স্তূপের একটা পাশ কিছুটা ভেঙে দেয়। পরের বার ওয়াংকিং সেই স্তূপের আরো কিছুটা অংশ ভেঙে দেয়। তবে এরপরে যখন বাইলিং রাজ্যের সেই লোকটা স্তূপের অংশটা ভাঙতে যায় তখন সেটা ভেঙে পড়ে। অর্থাৎ এই রাউন্ডেও ওয়ানকিং বিজয়ী হয়। এরপরেই শুরু হয় তৃতীয় রাউন্ড, অর্থাৎ শেষ রাউন্ড। এই রাউন্ডটা ছিল যোগ্যতার। তারা দুজনেই একটা বিষ পান করে। এরপর তারা সেই বিষের প্রতিশোধক বানানোর জন্য কি কি উপাদান লাগবে সেটা একটা কাগজে লিখে তারা নিজেদের লোককে দিয়ে দেয়। তাদের লিস্ট অনুযায়ী তাদেরকে প্রতিশোধক বানিয়ে এনে দেওয়া হয়। প্রতিশোধকটা খাওয়ার পর বাইলিং এর সেই লোকটা বলে, আমার ফর্মুলা একদম ঠিক ছিল, তাই এখন আমার আর কিছুই হচ্ছে না। তবে এসব কথা বলতে বলতেই
তার মুখ থেকে রক্ত বের হয়ে আসে এবং সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তবে ওয়ান কিং এর কিছুই হয় না, কারণ সে বিষের প্রকৃত প্রতিশোধকের ফর্মুলাটাই লিখতে পেরেছিল। এই রাউন্ডেও যেহেতু ওয়ান কিং বিজয়ী হয়েছিল, তাই প্রতিযোগিতায় নিয়ম অনুযায়ী এখন এই রাজ্যকে 1000টা সমৃদ্ধশালী ঘোড়া উপহার দেওয়া হবে। রাজা ওয়ান কিংকে বলে, তুমি অনেক ভালো করেছো, তুমি আমার কাছে পুরস্কার চাও। ওয়ান কিং বলতে চাইছিল তার অনেক টাকা চাই, তবে সে নিজের অজান্তেই বলতে থাকে, আমি শুনেছি এই রাজ্যে অনেক মূল্যবান মেডিকেল হার্ব পাওয়া যায়, আমি সেই ঔষধি গাছগুলো চাই, যাতে করে আমি সেগুলো দিয়ে ভালো মানের ঔষধ তৈরি করতে পারি। এমন কথা শুনে রাজা অনেক খুশি হয় এবং তাকে সমস্ত ঔষধি গাছ দিতে রাজি হয়ে যায়। তবে একটু পরে গাড়িতে করে যাওয়ার সময় ওয়ান কিং নিজেই নিজের ওপরে অনেক বেশি রেগেছিল, কারণ এতগুলো টাকা তার হাতছাড়া হয়ে গেল। ওয়ান কিং এর অবস্থা দেখে জিয়াওজিন বাইজির হাত থেকে টাকার ব্যাগটা নিয়ে ওয়ান কিংকে দিয়ে দেয়। এতে করে ওয়ান কিং অনেক খুশি হয়ে যায় আর জিয়াওজিনকে আদর করে বলে, তুমি আসলেই আমার ছেলে। আমাদেরকে রাজার ভাইকে দেখানো হয়। তার কাছে রানী দেখা করতে আসলে রাজার ভাই বলে, তুমি এখানে এসেছো কেন? মাঝরাতে যদি কেউ তোমাকে আমার ঘরে দেখে ফেলে তাহলে ঝামেলা হবে। তখন রানী বলে, আমি রাজাকে ঘুমের ঔষধ দিয়ে এসেছি, সে এখন আর উঠতে পারবে না। এখান থেকে আমরা বুঝতে পারি রাজার ভাই আর রানীর মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে। এখানে রানীর কথা শুনে আমরা এটাও জানতে পারি জিয়াওজিন হয়তো রাজার ছেলে। আমাদের সকালের দৃশ্য দেখানো হয়। জিয়াওজিন ওয়াং কিংকে ঘুম থেকে ডেকে তোলে আর বলে, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, কারণ রাজা তোমার জন্য অনেক গয়না পাঠিয়েছে। এটা শুনে ওয়াং কিং এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ে এবং সেখানে থাকা গয়নাগুলো দেখে সে অনেক খুশি হয়ে যায়। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় ওয়ান কিং মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটা করেছিল। ওয়ান কিং যখন জিয়াওজিনের সাথে মার্কেটে ঘোরাঘুরি করছিল, তখন একটা লোক তাদের থেকে টাকার ব্যাগটা চুরি করে নিয়ে যায়। ওয়ান কিং এটা বুঝতে না পারলেও জিয়াওজিন এটা ঠিকই বুঝতে পারে আর সাথে সাথে তার মাকে এই বিষয়টা জানায়। সে জানার পরে দ্রুত সেই চোরের পিছনে দৌড়াতে থাকে। তারা দুইজন সেই লোকটার পিছু করতে করতে একটা ফাঁকা জায়গায় চলে আসে। সেই জায়গায় এসে সেই চোর লোকটা হঠাৎই থেমে যায়। তখন চারপাশ থেকে আরো কিছু লোক তাদের দিকে এগিয়ে আসে। তারা দুজন বুঝতে পারে তারা এখানে ফেসে গেছে। তাই ওয়ান কিং জিয়াওজিনের কানে কানে বলে, তুমি সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে যাবে। লোকগুলো যখনই তাদের উপর আক্রমণ করতে আসবে, তখনই ওয়ান কিং তার ম্যাজিকের মাধ্যমে তার হাতে একটা স্প্রে নিয়ে আসে এবং সেটা লোকগুলোর চোখে ছিটিয়ে দেয়। জিয়াওজিন সেই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। জিয়াওজিন দৌড়ে তার বাবার কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে আর তাকে নিয়ে ওয়ান কিং এর কাছে আসতে থাকে। এদিকে ওয়ান কিং একাই সেই লোকগুলোর সাথে লড়াই করছিল। বাইজি যখন সেখানে আসে তখন সে দেখতে পায় ইতোমধ্যেই ওয়ান কিং সেই লোকগুলোকে মেরে শুইয়ে দিয়েছে। তারা সেখান থেকে চলে যেতেই যাবে, তখনই একটা লোক জিয়াওজিনের দিকে অস্ত্র ছুঁড়ে মারে, যেটা বাইজি দেখতে পায় আর জিয়াওজিনকে বাঁচাতে গিয়ে সেই অস্ত্রটা তার পিঠে ঢুকে যায়। লোকগুলো তাদেরকে একেবারে মেরে ফেলতে যাবে, তখনই সেখানে লিয়ান তার সৈন্য নিয়ে চলে আসে এবং সেই সন্ত্রাসী লোকগুলোকে বন্দী করে নেয়। তবে সেই লোকগুলো বাইজির দিকে যে অস্ত্রটা ছুঁড়েছিল সেই অস্ত্রে বিষ ছিল, তাই বাইজি সেখানে অনেক অসুস্থ হয়ে পড়ে। বাইজিকে জলদি প্যালেসে নিয়ে আসা হয় এবং ওয়াং কিং তার চিকিৎসা করতে করতে বলে, আমি জানি জিয়াওজিন আসলে তোমার ছেলে নয়, তুমি আসলে অনেক ভালো মানুষ, এজন্যই তো নিজের ছেলে না হওয়া সত্ত্বেও জিয়াওজিনকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছো। তবে এসব কথা আবার আড়াল থেকে জিয়াওজিন শুনতে পায়। সে যখন জানতে পারে সে তার বাবা মার ছেলে নয়, সে তখন অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বাইজি আর ওয়ান কিং আবারও যখন একে অপরকে কিস করতেই যাবে, তখন সেখানে লিয়ান চলে আসে। লিয়ানকে দেখে ওয়ান কিং অপ্রস্তুত হয়ে সেখান থেকে চলে যায়। লিয়ান বাইজিকে বলে, তোমার উপরে যে অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল আমি খোঁজ নিয়ে দেখেছি সেই অস্ত্রটা এই রাজ্যেরই। তখন বাইজি তাকে বলে, আমার মনে হয় জিয়াওজিনের পিঠে যে ট্যাটুটা রয়েছে সেই ট্যাটুটার জন্যই তাদের উপরে আক্রমণ করা হয়েছিল। আমাদেরকে রাজার ভাইকে দেখানো হয়, তার কাছে সেন আর ওয়ান ইউ এসেছিল। এখন সেন আর ওয়ান ইউ রাজার ছোট ভাইয়ের সাথে মিলে কাজ করবে। এখানে সেনের থেকে রাজার ছোট ভাই জানতে পারে বাইজি 5 বছর আগে জিয়াওজিনকে কোথাও একটা থেকে নিয়ে এসেছিল, তখন সে অনেক ছোট ছিল। এই সব কিছু শুনে রাজার ভাই বুঝতে পড়ে যায় যে জিয়াওজিন আসলেই রাজার ছেলে, তাই সে মনে মনে জিয়াওজিনকে মারার একটা পরিকল্পনা করতে থাকে। আমাদেরকে বাইজি আর ওয়ান কিংকে দেখানো হয়, তারা নিজেদের মাঝে কথা বলছিল। ওয়ান কিং বাইজির দিকে তাকিয়েছিল আর বাইজি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ভাবছো? তখনই আবারও সেখানে এক প্যাকেট কন্ডম চলে আসে। এটা দেখে ওয়ান কিং আবারও অপ্রস্তুত হয়ে যায় আর সে বাইজির হাত থেকে ওই প্যাকেটটা নিয়ে নিতে চায়।
চায়। বাইজি বলে, এটা কি? এটা তো আমি আগেও একবার দেখেছিলাম। ওয়ান কিং এবার বাইজির কাছ থেকে সেই প্যাকেটটা নিয়ে নিতে যায়, তবে বাইজি এবার সেই প্যাকেটটা তার কাছ থেকে নিতে দেয় না। এভাবে দুইজনই সেই প্যাকেটটা নিয়ে কাড়াকাড়ি করতে শুরু করে আর বিছানার উপরে পড়ে যায়। এটা করতে করতে তারা অনেক কাছাকাছি চলে আসে এবং তারা একে অপরকে কিস করে ফেলে আর ধীরে ধীরে তাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়। ওয়ান কিং এবার তার স্বপ্নে আবারও সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পায়। বৃদ্ধ লোকটা তাকে বলে, তুমি বাইজির সাথে রাত কাটিয়েছো, সেজন্য তোমার হাতের পাওয়ারে কিছু একটা আপডেট করা হবে। এতদিন তুমি শুধুমাত্র তোমার হাতের শক্তি ব্যবহার করে ওই ঔষধ সরঞ্জাম আনতে পারতে, কিন্তু এখন থেকে তুমি যে কোনো ধরনের জিনিস আনতে পারবে, যেমন টাকা পয়সা সহ যে কোনো জিনিস। এটা শুনে ওয়ান কিং অনেক খুশি হয়ে যায় এবং স্বপ্নের মাঝেই বলতে থাকে, আমি অনেক ধনী হয়ে গিয়েছি। তার এমন কাণ্ড দেখে বাইজি তার দিকে তাকিয়ে থাকে। আমাদেরকে কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়। ওয়ান কিং তার হাতের পাওয়ার চেক করার জন্য বিভিন্ন রকম জিনিস সেখানে আনতে থাকে, যেমন আয়না, সানগ্লাস, মুক্তা ইত্যাদি। বাইজি এগুলো দেখে অনেক অবাক হয়, তবে সে এবার আর ওয়ান কিং কে সন্দেহ করে না। তখনই সেখানে একজন দাস এসে তাদেরকে বলে, রাজা তাদেরকে ডেকে পাঠিয়েছে। আমাদের এখন কোর্টের দৃশ্য দেখানো হয়। পাশেই রাজ্যের একজন লোক রাজাকে বলছিল, আমরা শুনেছি জেনারেলের স্ত্রী নাকি অনেক ভালো একজন ডাক্তার। সম্প্রতি আমাদের রাজ্যে একটা মহামারী দেখা গিয়েছে, আমাদের সৈন্যরা এতে দুর্বল হয়ে পড়েছে। আমরা চাই আপনার জেনারেলের স্ত্রী আমাদেরকে অনেক শীঘ্রই বেশ কিছু মেডিসিন জোগাড় করে দিক এবং অবশ্যই সেই মেডিসিনগুলোকে অনেক ভালো মানের হতে হবে। সেখানে রাজার ছোট ভাইও উপস্থিত ছিল। সে রাজাকে বারবার উস্কানি দিতে থাকে। রাজা প্রথমে একটু ইতস্তত বোধ করছিল, কারণ সে এত কম সময়ের মধ্যে ওয়াং কিং কে এতগুলো ঔষধ কিভাবে ম্যানেজ করতে বলবে, আর ওয়াং কিংই বা কিভাবে এত কম সময়ে এতগুলো ঔষধ ম্যানেজ করবে। তবে ভাইয়ের কুমন্ত্রণায় সেও একটা সময় এতে রাজি হয়ে যায়। ওয়ান কিং আর বাইজি সেখানে আসলে রাজা তাদেরকে এই কথা জানায়। ওয়ান কিংও প্রথমে ভাবতে থাকে সে এত তাড়াতাড়ি কিভাবে এই ঔষধগুলো জোগাড় করবে, তবে তখনই তার মনে পড়ে এখন তার হাতের পাওয়ারও অনেক আপডেট হয়েছে, তাই এখন তো সে চাইলেই তার হাতের পাওয়ারের মাধ্যমে সব মেডিসিন এক মুহূর্তেই সেখানে নিয়ে আসতে পারে। এটা ভেবেই সে রাজার প্রস্তাবে রাজি হয়ে যায়। তখন সেখানকার অফিসিয়ালরাও তাকে সাবধান করে। তারা তাকে বলে, যদি ঔষধে কোনো রকমের ঝামেলা হয় তাহলে তাকে শাস্তি পেতে হবে। ওয়ান কিংও সে সবকিছুতে রাজি হয়ে যায়। আর এখানে আমরা রাজার ভাইয়ের মুখ দেখে আমরা বুঝতে পারি সে এখানে অন্য কিছু একটা পরিকল্পনা করছে। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় ওয়ান কিং আর বাইজি একটা ঘরে আছে। ওয়ান কিং ঘরের দরজা বন্ধ করে দেয় এবং সে নিজের পাওয়ারের মাধ্যমে সেখানে প্রয়োজনীয় সমস্ত মেডিসিন নিয়ে চলে আসে। এটা দেখে সব সময়ের মতো বাইজিন আবারও অবাক হয়। এদিকে লিয়ান একজনকে নিয়ে ওয়ান কিং এর মেডিসিন গুলো দেখার জন্য আসছিল। লোকটা যখন ওয়ান কিং এর মেডিসিন গুলো দেখে তবে তার কাছে সেই ওষুধগুলো অনেক ভালো লাগে। তবে ঝামেলা শুরু হয় এখানেই। কোর্টে সবাই বলা বলি করছিল ওয়ান কিং এত জলদি এতগুলো মেডিসিন পেল কোথায়। হঠাৎ করেই এত কিছু জোগাড় করা সম্ভব না, নিশ্চিত সে আগে থেকে এই সব কিছু বন্দোবস্ত করেছে। বাইজি যতই ওয়ান কিং এর পক্ষ নিয়ে কথা বলার চেষ্টা করুক না কেন, সেখানে রাজার ছোট ভাইও উপস্থিত ছিল আর সেই অফিসিয়ালদেরকে এইসব কথা বলতে শিখিয়ে দিয়েছে। আর এখন সে রাজার কাছে বলতে থাকে ওয়ান কিং আগে থেকেই পাশের রাজ্যের জন্য মেডিসিন সংগ্রহ করে রেখেছে, তার মানে সে অবশ্যই পাশের রাজ্যের সাথে জড়িত আছে। রাজা যেহেতু তার ভাইকে অনেক বেশি বিশ্বাস করত, তাই সে তার কথা শুনে ওয়ান কিং এর পুরো পরিবারকে বন্দী করার আদেশ দেয়। ওয়ান কিং এর সাথে জিয়াওজিনকেও গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আশেপাশের লোকজন যে যার মতো শাকসবজি তাদের দিকে ছুঁড়ে মারতে থাকে। দৃশ্য চলে যায় জেলের ভেতর। তারা তিনজনই জেলে বন্দী ছিল। তখন জেনারেলের একজন দাস তাদেরকে খবর দিতে আসে। সে দাস তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, যা দেখে বাইজি তাকে বলে তার এত সাহস হয় কি করে একজন জেনারেলের সাথে এভাবে কথা বলার। তখন সেই দাস বলে, তোমার কি মনে হয় তুমি এখন জেনারেল আছো? তুমি এখন একটা বিদ্রোহী। দাসের মুখে এরকম কথা শুনে বাইজি অনেক রেগে যায়, তবে ওয়ান কিং তাকে শান্ত করে। এরপর তারা সবাই সেখান থেকে খাবার খেতে চলে যায়। তবে কিছুক্ষণের মাঝে তাদের সবার শরীর অসুস্থ হতে শুরু করে। তারা বুঝতে পারে তাদের খাবারে বিষ ছিল। তবে তখনই সেখানে ওয়ান ইউ আর একটা মুখোশ পরা মেয়ে আসে। ওয়ান ইউ ওয়ানটিকে বলে, অবশেষে আমি তোমার প্রতি সম্পূর্ণরূপে প্রতিশোধ নিতে পারলাম। জিয়াও জিনার বিষের প্রভাব
অভাব সহ্য করতে পারে না এবং সে সেখানেই মারা যায়। সেই মুখোশ পরা মেয়েটা জিয়াওজিনের কাছে গিয়ে বলে, অবশেষে আমার পথের শেষ কাঁটাটাও আমি উপড়ে ফেললাম। ওয়ানটিং তাকে তার পরিচয় জিজ্ঞেস করে। মেয়েটা তখন তার মুখ থেকে কাপড় সরায়। এটা ছিল রানী। রানী বলতে থাকে, রাজার আগের স্ত্রীর একটা বাচ্চা ছিল, তবে আমি সেই স্ত্রীকে কৌশলে মেরে ফেলেছি, আর তার যে একটা বাচ্চা আছে সেটা আমি কাউকেই জানতে দেইনি। আমি রাজার ভাইকে ভালোবাসি আর তার বাচ্চা আমার পেটে আছে। আমি তো রাজাকে প্রতিদিন একটু একটু করে বিষ দেই, যার কারণে সে খুব শীঘ্রই মারা যাবে। তার এসব কথার মাঝে সেখানে রাজা এসে বলে, তাই নাকি? তখন বাইজি আর ওয়ানকিং স্বাভাবিক হয়ে যায় আর জিয়াওজিনও বলে ওঠে, আমি কেমন অভিনয় করলাম? রাজা বলে, তার মানে বাইজি আমাকে ঠিকই বলেছিল। আসলে বাইজি আর ওয়ানকিং আগে থেকেই রানীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে রাজাকে দেখিয়েছিল। ধরা পড়ে গেছে দেখে ভয়ে এবার রানী রাজার পা ধরে তাকে বলতে থাকে, আমার গর্ভে তো তোমারই বাচ্চা। তখন রাজা তাকে বলে, আমি খুব ভালো করেই জানি এটা কার বাচ্চা। তখন সেখানে রাজার ছোট ভাইকে নিয়ে আসা হয়। রাজার ছোট ভাই কিছু বলতে গেলে লিয়ান তাকে সাথে সাথে মেরে ফেলে। এরপর তারা সবাই সেই জেল থেকে বেরিয়ে আসে এবং একজন গিয়ে ওয়ান ইউ আর রানীকে মেরে ফেলে। ড্রামার শেষ দৃশ্যে আমাদেরকে দেখানো হয় ওয়ানকিং ব্যাগ গোছাচ্ছিল। তখন বাইজি তাকে বলে, আমাকে অনেক বিপজ্জনক মিশনে যেতে হবে। জিয়াওজিন এখন রাজার কাছে অনেক ভালো আছে আর আমাকে এখন মিশনে বর্ডারে যেতে হবে। সেখানে আমার সাথে যা খুশি হতে পারে। আমি আমার এই জীবনের সাথে তোমাকে জড়াতে চাই না। তবে ওয়ানকিং তাকে বলে, তুমি ছাড়া এই পৃথিবীতে এখন আর আমার কেউ নেই, তাই আমি যেটুকু সময় বেঁচে আছি সেটুকু সময় তোমার সাথে থাকতে চাই। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে কথা দেয় তারা সব সময় একসাথে থাকবে। আর এখানেই আজকের এই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার এই ড্রামাগুলি আপনারা কে কোথা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এবং আমার ড্রামাগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।